পড়ালেখার আজকের এই লাইভ সেশনে তোমরা জানো তোমাদের জন্য আমাদের ইকোনমিক্সের এমসিকিউ ফ্রি মিশন আমরা শুরু করেছি। আমাদের মিশন 30, অর্থাৎ ইকোনমিক্সে আমরা 30-তে 30 কিভাবে পেতে পারি এমসিকিউতে, সেই বিষয়টা এই ক্লাসগুলোতে আমরা করব। আমাদের টোটাল 12টা ক্লাস হবে, আর 12টা ক্লাসে আজকে আমাদের প্রথম ক্লাস। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে প্রথম ক্লাসে ইকোনমিক্সের আমাদের মিশন 30-তে। সো সবাই যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে সবাই একটু আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছি কিনা জানাও, এবং আমরা একটু ওয়েট করব, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও যাতে তারাও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে এই ক্লাসে। সো আমিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, এবং তোমাদের সাথে আমিও শেয়ার করে দিচ্ছি যাতে সবাই যুক্ত হতে পারে আমাদের এই ক্লাসে। সবাই একটু শেয়ার করে দাও, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও যাতে এই ক্লাসে সবাই যুক্ত হয়ে যেতে পারে। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বাংলাদেশে কৃষি, এই চ্যাপ্টারটা আমরা আজকে আলোচনা করব। সো সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো সবাই। প্রমি আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। হৃদয় আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। বাকি একটু জয়েন করে ফেলো দ্রুত করে। আমরা আজকে যেই চ্যাপ্টার যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 2। সো একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এর বাইরে থেকে আশা করি তেমন কোশ্চেন আসবে না, এবং তোমাদেরকে আমি একটা যখন কোশ্চেন সলভ করব সেটা পাশাপাশি আর কি কোশ্চেন হইতে পারে এবং এটার অপশন অন্যগুলো কেন নয় সেই বিষয়টা অবশ্যই আমি কি করবো তোমাদেরকে বলে দিব, যার কারণে তোমাদের আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলা, এবং আমাকে ঠিক মতো শুনতে আমি দেখতে পাচ্ছি কিনা জানাও, আমি একটু দেখি। ওকে, আশা করি ঠিক মতো শুনতে আমি দেখতে পাচ্ছ। বৃষ্টি আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে ইফাত, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে আয়াত, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে সাবরিনা সুলতান আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমরা একটু সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই। সবাই ক্লাসে শেয়ার করে দিয়ে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দাও, জাস্ট নিজের ওয়ালে একবার শেয়ার করে দাও, এবং যাতে তোমাদের বন্ধু বান্ধবরা যুক্ত হতে পারে। ঠিক আছে, আমরা সবাই সর্বোচ্চ শেয়ার মেনশন করবো এবং মন খুলে শেয়ার মেনশন করবো যাতে আমাদের অডিয়েন্স বেশি থাকে, আমরা ক্লাসটা মজা করে আনন্দের সহিত আমরা করতে পারি। ঠিক আছে, তাবাসসুম শিমু আমাদের সাথে রয়েছে, হ্যালো স্যার, হ্যালো, কি অবস্থা? আমাদের সাথে রয়েছে ঝর্ণা, আমাদের সাথে রয়েছে ঝর্ণা, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে শহীদুল আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সাগর আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে শফিকুল ইসলাম রয়েছে, সালাম দিয়েছে। ইমন আমাদের সাথে রয়েছে, শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। সাইমা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে শুভ, ক্লিয়ার বলছে। আমাদের সাথে রয়েছে জান্নাতুল মাওয়া, আমাদের সাথে রয়েছে সাগর। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাওয়া সালাম দিয়েছে। আমাদের সাথে শহীদুল বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা দ্রুত করে সবাই যুক্ত হয়ে যায়। শ্রাবন্তী আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সো আমিও তোমাদের সাথে শেয়ার মেনশন করতেছি, সো তোমরা একটু কি করে দাও, শেয়ার মেনশন করে দাও। আমরা এখনই আমাদের মূল ক্লাসে চলে যাব। আমার সাথে জিহাদ আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে জান্নাতুল ফেরদৌস আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। মিশকাত আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে আচ্ছা পালাবিতা আমাদের সাথে, হ্যালো ভাইয়া, হ্যালো। তারপর আমাদের সাথে আর কি আছে? সবাই একটু কমেন্ট করে ফেলো। সবাই যারা আছো একটু হাই বলো। জিহাদ আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে মারিয়া আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সবাই একটু হাই বলে ফেলো, দেখি সবাই সালাম দাও, অথবা হ্যালো হাই আমাদের সাথে কথাবার্তা বলো, দেখি কারা আছে। ফাতেমা আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে ফারদিন আছে, আমাদের সাথে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে ইপা আছে, সালাম দিয়েছে। ফাহিমা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, তোমাদের সবার দয়। জয়িতি আছে, জয়িতি বলছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ফারদিন আমাদের সাথে রয়েছে, হ্যালো ভাইয়া, হ্যালো। তারপর রাকিবুল রয়েছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে ইয়াসিন, কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমাদের সাথে রয়েছে রিমাইদ, ওকে উপরে চলে গেছে, নাম পুরো বলতে পারি না, যাই হোক, হ্যালো ভাইয়া, হাই, ওকে। তারপর রাহা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে এহসান, আমাদের সাথে রয়েছে। সিকিউ করাবে না? হ্যাঁ করাবো ভাইয়া, অবশ্যই করাবো। তোমাদের এমসিকিউ পড়ানোর পর আমি সিকিউ সলভ করবো। তাহিয়া আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে সোমাইয়া, সালাম দিয়েছে। নামিলা আমাদের সাথে আছে। সবাই একটু শেয়ার করে দাও তো, এবং শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডাউন লিখো, এন্ড তোমরা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সেটা একটু জানো। পাশাপাশি তোমরা একটু শেয়ার করে সবাই একযোগে শেয়ার ডাউন লিখবা। সবাই একটু শেয়ার করে একযোগে শেয়ার ডাউন লিখো। সবাই একটু শেয়ার করে একযোগে সবাই একটু শেয়ার ডাউন লিখো। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে একযোগে একটু সবাই শেয়ার ডাউন লিখবা। আমাদের শরীয়তপুর থেকে রয়েছে লামিয়া, আমাদের সাথে রয়েছে তালহা, কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমাদের সাথে রয়েছে নাইম, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে
আহমেদ চৌধুরী আমাদের সাথে রয়েছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে উত্তম রয়। কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমাদের সাথে একটু তোমাদের সাথে প্রথম দিন একটু তোমাদের সাথে পরিচিত হচ্ছি, নাম বলতেছি যাতে আমাদের কি ঈদ পরবর্তী একটা মোটামুটি আমেজ চলতেছে। হ্যাঁ, তো আমাদের সাথে শহীদুল বলছে স্যার এই ক্লাসের জন্য কাল থেকে অপেক্ষা করেছি, কেন জানি অনেক আনন্দ লাগতেছে। আচ্ছা, তাবাসুম রয়েছে স্যার আমিও সালাম দিয়েছি। ওকে তাবাসুম, তোমার সালাম নিয়েছি। মানিক আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। শরীফা আমাদের সাথে, সরি আসিফা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে সুলতানা আক্তার রয়েছে, সালাম দিয়েছে। নাইম বলছে ভাইয়া আমি তো এই চ্যাপ্টারটা পড়ি নাই, ক্লাসটা করলে কোনো সমস্যা নেই, তুমি ক্লাসটা করো, বুঝতে পারবে আশা করি। উম্মে হাফসা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। ঠাকুরগাঁও থেকে দেখতে পাচ্ছে আমাদের সাথে রয়েছে। আরো ইলমা আমাদের সাথে আছে, বরিশাল থেকে সে দেখতে পাচ্ছে। মাশাআল্লাহ, অনেক দূর দূরান্ত থেকে আমাদের শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা সবাই যারা যুক্ত হচ্ছি একটু শেয়ার করে দিও। হ্যাঁ, মন খুলে শেয়ার করে দিও, ভাইয়াকে একটু হেল্প করো। হ্যাঁ, যাতে সবাই যুক্ত হতে পারে এবং আমরা ক্লাসটা মনোযোগ সহকারে এবং আনন্দ সহকারে বা সবাই একটু কম্পিটিটিভলি আমরা শুরু করতে পারি। হ্যাঁ, আমি জাস্ট আর 30 সেকেন্ড সময় নিচ্ছি। 30 সেকেন্ড পর আমি মূল ক্লাস শুরু করে দিব। তোমরা যেটা করো 30 সেকেন্ডের মধ্যে শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখো। 30 সেকেন্ড কমেন্ট বক্সে শেয়ার করে শেয়ার ডান লিখো, অর্থাৎ তোমার ওয়ালে শেয়ার করে দাও, গ্রুপে শেয়ার করে দাও, মেসেঞ্জার গ্রুপ, তোমাদের কলেজের গ্রুপ, যে কোনো গ্রুপ, তোমাদের যে স্টুডেন্টরা তোমরা আছো তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দাও। জিদু আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে আঞ্জুমান আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে আরো আছে নাবিল আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। ওকে, আমাদের সাথে শিহাব আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আব্দুল কাদির আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে শরীফ আমাদের সাথে রয়েছে বরিশাল থেকে। ওকে, মো আমাদের সাথে রয়েছে মাদারীপুর থেকে। আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে যারা গতকালকে আমাদের যে পোস্ট হয়েছে এই ফ্রি ক্লাসে 4টা পোস্ট করেছে মনে হয় আমরা, 3-4টা, ওই পোস্টগুলোতে যারা সর্বোচ্চ মেনশন করছো না, তোমাদের জন্য একটা গিফট থাকবে। এই ক্লাসের শেষে আমি বলে দিব। আমরা 3 জনকে সিলেক্ট করেছি, যারা সর্বোচ্চ মেনশন করেছো তোমাদেরকে দেওয়া হবে মানে সারপ্রাইজ গিফট। সেটা হচ্ছে তোমাদেরকে সবাইকে মোবাইল রিসার্চ করে দেওয়া হবে। সো 3 জনের নাম তোমরা এই ক্লাসের শেষে দেখতে পাবা। সো একটু শেষ পর্যন্ত থাকবা যারা মেনশন করছিল আর কি, ঠিক আছে? আপনি আমাদেরকে এহসান বলছে আপনি সাথে থাকলে ইকোনমিক্সে কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। অবশ্যই। শফিকুল রয়েছে, শেয়ার ডান বলছে, অনেক অনেক ধন্যবাদ। লামিয়া আমাদের সাথে রয়েছে, ভাইয়া ইকোনমিক্স এর বেস্ট, থ্যাংক ইউ। আর আমাদের সাথে রয়েছে রাফিয়া বলছে, আচ্ছা মেনশন করেছে, অনেক অনেক ধন্যবাদ। সবাই শেয়ার করে শেয়ার ডান লিখো। 30 সেকেন্ড হয়ে যাচ্ছে, আমি আর 2 সেকেন্ড ওয়েট করব, শুরু করে দিচ্ছি। হ্যাঁ, শুরু করে দিচ্ছি। সবাই শেয়ার করে শেয়ার ডান লিখো কমেন্ট বক্সে। সবাই শেয়ার করে শেয়ার ডাউন লিখো কমেন্ট বক্সে। সিলেট থেকে আমাদের সাথে রয়েছে সাথী, আমাদের সাথে রয়েছে হিমেল। আচ্ছা, তারপর আমাদের সাথে রয়েছে রাতুল রয়েছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে আদিল আছে, মেনশন করেছে, থ্যাংক ইউ। উমর আছে আমাদের সাথে। ওকে, হ্যাঁ, আমরা ক্লাসে চলে যাচ্ছি। নৌসিন আছে চট্টগ্রাম থেকে। ওকে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবাই একদম শেষ পর্যন্ত ক্লাসটা করবা। এই ক্লাসে আমি শুধুমাত্র এমসিকিউ পড়বো এমন না, এখানে তোমরা মূল টপিকগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে একসাথে। কারণ ইকোনমিক্সে যে কোয়েশ্চেনটা তোমার হইছে সেটা রিপিট নাও হইতে পারে, কিন্তু এই টাইপসের কোয়েশ্চেন আরো অন্যভাবে হইতে পারে, সেগুলো আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো চলো আমরা প্রথম এমসিকিউ তে চলে যাচ্ছি আজকের ক্লাসে। সেটা হচ্ছে SYV এর পূর্ণরূপ কোনটি? দ্রুত আনসার করতে হবে কমেন্ট বক্সে। হ্যাঁ, যারা মানে এখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমার আনসার যদি ভুলও হয় কোনো সমস্যা নাই, এখানে তোমরা শিখতে আসছো, তো তোমরা ভুল করবা। দেখা যায় যে এই আনসার করতে গিয়ে তুমি যদি একবার ভুল করো এবং তোমাকে যদি আমি বলি যে এটা রাইট আনসার না, ভুল হয়ে আছে, তাহলে কিন্তু তোমার সেটা অনেক দিন মনে থাকবে এবং তুমি সেটা ভুলবা না তোমার লাইফে কখনো। সেজন্য তোমরা ভুল হলে আনসার করো, কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে রাইট করে দিব এবং সঠিক আনসার বলে দিব। সো দ্রুত করে আনসার করতে হবে। কে কার আগে আনসার করতে পারে একটু দেখা যাক, দ্রুত করে আনসার করে ফেলো। মিম আমাদের সাথে রয়েছে, এসএসসি 25-এ কোন পর্যন্ত পড়ানো হয়েছে? এসএসসি কোর্সে কোন পর্যন্ত পড়া? এসএসসি 25-এর আমাদের র‍্যাপিড ব্যাচ চলতেছে। র‍্যাপিড ব্যাচে আমাদের প্রায় 40% মতো ক্লাস হয়েছে মনে করো, 30 থেকে 40%। সো যারা ভর্তি হয় না, ভর্তি হয়ে যেতে পারবে পড়ালেখা পেজ মেসেজ দিয়ে। আদিল আমাদের সাথে রয়েছে, ওকে মেনশন করেছে, অনেক অনেক ধন্যবাদ। যারা যারা মেনশন করতেছো সবাই মেনশন করতে থাকো এবং আনসার করতে থাকো। জিহাদ আমাদেরকে বলেছে এটা আনসার হবে 1। আচ্ছা, আনসার করার নিয়মটা একটু বলে দিচ্ছি আমি। আনসার করার নিয়ম হচ্ছে তোমাদেরকে অবশ্যই নাম্বারটা লিখতে হবে, এটা কয় নাম্বার তুমি আনসার করতেছো, অর্থাৎ 1 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, এই যে 1 লিখবা, 1 লিখে এটার পাশে তুমি ক হলে ক, হ্যাঁ 1 এর পাশে খ হলে খ, এভাবে লিখে দিবা। তাহলে আমি বুঝতে পারবো তুমি কয় নাম্বারটা আনসার করতেছো। কারণ অনেক সময় দেখা যায় যে আমি পরেরটা কোশ্চেনে চলে গেছি, তুমি আগেরটা আনসার করতেছো, এরকম হয়ে যায়, কমেন্ট আগে পর হয়ে যাওয়ার কারণে তোমরা অবশ্যই কি করবা? হ্যাঁ বলো, অবশ্যই কি করবা যে আনসারটা লেখার আগে তুমি নাম্বারটা লিখবে, এটা কয় নাম্বারে তুমি আনসার করতেছো সেটা অবশ্যই লিখবা। 1 এর উত্তর কি হবে? দ্রুত আনসার করে ফেলো। আমরা দেখতে পাচ্ছি অনেকে উত্তর ক বলছে, অনেকে খ বলছে।
সুজয় বলছে খ হবে, তামান্না বলছে ক হবে। ওকে, জ্যোতি আমাদেরকে বলছে জয়িতি বলছে আমাদেরকে খ হবে। ওকে, তানিয়া আমাদের সাথে রয়েছে খ বলছে। বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি আনসার খ দেখতে পাচ্ছি। অর্ণব আমাদের সাথে রয়েছে হ্যালো ভাইয়া, হ্যালো কি অবস্থা। দিয়া আমাদের সাথে রয়েছে 2 বলছে উত্তর। তাবাসসুম বলছে 2 হবে। হ্যাঁ, তারপর হচ্ছে স্নিগ্ধা আমাদেরকে বলছে 2 হবে। ওকে, বেশিরভাগ উত্তর রাইট হয়েছে, তবে অনেকজন গোল খেয়েছে। ঠিক আছে, সো গোল খেলে কোনো প্রবলেম নাই। ব্রাজিল যদি 7টা গোল খাইতে পারে, তোমরা 2-1টা খালি কিছুই হবে না। ঠিক আছে, তো আমরা আনসার হচ্ছে যারা সেকেন্ড আনসার বলেছে অর্থাৎ হাই ইয়েল্ডিং ভ্যারাইটি যেটা আছে সেটা হচ্ছে আমাদের HYV এর পূর্ণরূপ। অর্থাৎ আমরা যে ফসলগুলো উৎপাদন করতেছি, হ্যাঁ, সেই ফসলগুলো হচ্ছে যখন উন্নত প্রযুক্তি বা উন্নত জাতের আমরা ফসল উৎপাদন করি বিভিন্ন ভ্যারাইটি, তখন সেটা সর্বোচ্চ ফলন যেগুলো দেয় সেটাকে আমরা HYV প্রযুক্তি বলে থাকি। হ্যাঁ, কৃষির ক্ষেত্রে আমরা এটাকে HYV প্রযুক্তি বলে থাকি। তাহলে আনসার হবে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি। যারা 2 আনসার করেছো তাদের আনসার রাইট হয়েছে, তাদেরকে কংগ্রেচুলেশন। আর যারা ভুল করেছো তারা 2 গালে 2 থাপ্পড় দিয়ে বলো তওবা তওবা। ঠিক আছে, চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হচ্ছে 2 নম্বর বলা হচ্ছে যেই খামারে জমির পরিমাণ 2.49 একর তাকে আমরা কোন ধরনের খামার বলে থাকি? প্রান্তিক খামার, ক্ষুদ্রায়তন খামার, মাঝারি খামার, বৃহদায়তন খামার। দ্রুত আনসার করতে হবে, দ্রুত। আবার কেউ চিটিং করিও না, অর্থাৎ দেখাদেখি করিও না কোনো জায়গা থেকে, বই থেকে। জাস্ট তুমি যতটুকু মনে আছে ততটুকু আনসার করো, ভুল হলে কোনো সমস্যা নেই, রাইট করে নাও। হ্যাঁ, সবাই আনসার করো। শুভ আমাদের সাথে রয়েছে। স্যার পুরস্কার কি হবে না? স্যার পুরস্কার কি হবে না? কিসের পুরস্কার বলতেছো? যারা মেনশন করেছে তাদের পুরস্কার শেষে বলবো। ঈদও আমাদের সাথে রয়েছে। ভাইয়া আমি ভাইয়া রেকর্ড ক্লাস করেছি কিন্তু আজকে প্রথম লাইভ ক্লাস করতেছি। ওকে, ঈদও আমাদের সাথে যুক্ত থাকো। সাহা আমাদের সাথে রয়েছে। অনব সাহা বলছে ভাইয়া আজকের সেই লাগতেছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে আলম, নুসরাত জাহান আমাদের সাথে রয়েছে। ওকে, আমরা একটু সবাই একটু বলো 2 নম্বর আনসার কি হবে? উত্তর কিন্তু 2 এর পাশে লিখবা, 2 এর কত হবে সেটা লিখে দিবা। আহমেদ বলছে 2 এর 3 হবে। ওকে, রিন আমাদেরকে নোহারা মানে তোমার নামটা বলতে পারতেছি না। 2 এর খ বলছে আমাদেরকে কিম জান্নাতিয়া বলছে আমাদেরকে ভাইয়া আমাদের জন্য বাজার অধ্যায়ের বোর্ড কোয়েশ্চন গুলো দিয়ে সলভ করে দিয়েন। ওকে ফাইন, আমি মনে রাখবো। কাদের আমাদের সাথে রয়েছে 2 বলছে আনসার। মাশাআল্লাহ, মোটামুটি অনেকে রাইট আনসার করতেছে, তবে অনেকে ভুল করতেছে। অনেকে 2 বলছে, অনেকে 3 বলছে। এই দুইটার মধ্যে কনফিউশন, ক্ষুদ্র আয়তন এবং মাঝারি আয়তনের মধ্যে কনফিউশন আমরা দেখতে পাচ্ছি। আনসার হচ্ছে যারা বলেছো 2, অর্থাৎ 2.49 একর, এটাকে আমরা বলে থাকি ক্ষুদ্র আয়তনের খামার। হ্যাঁ, মাঝারি খামার হবে এর উপরে 2.50 থেকে শুরু করে তোমার 5 একর পর্যন্ত যেটা, সেটা হচ্ছে তোমার কি মাঝারি আয়তন খামার হবে। ঠিক আছে, এর উপরে। ঠিক আছে ভাইয়া, আমাদের ফার্স্ট ইকোনমিক্স ফার্স্ট পেপারে কি পড়ানো হবে? হ্যাঁ, ফার্স্ট আমরা 2টা ক্লাস হবে, আমরা 12টা ক্লাস নিব। আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা সেকেন্ড পেপারে সবগুলো শেষ করে 6টা ক্লাসে 6টা অধ্যায় শেষ করব। এরপর ফার্স্ট পেপারে 6টা অধ্যায় 6টা ক্লাসে 6টা অধ্যায় শেষ করবো। টোটাল 12টা ক্লাস হবে। আমি আমাদের পেজে রুটিন দেওয়া হয়েছে, আমি আবারও তোমাদেরকে রুটিন দিয়ে দিব। এই ক্লাসের পরে আবার আমি পোস্ট করে দিব, তোমরা রুটিনটা সেভ করে নিবা। আজকে 7টায় তোমাদের ইকোনমিক্স ক্লাস হচ্ছে, 8টায় কিন্তু তোমাদের ইংলিশ ক্লাস হবে। হ্যাঁ, যারা ইংলিশের আজকে ভার্বের উপর ক্লাস হবে, ভার্বের ক্লাস 1 হবে আজকে, 2টা লেকচার হবে ভার্বের উপর, আজকে ক্লাস হবে। হ্যাঁ, চলে আসি আমরা 2 নাম্বার। তাহলে আনসার কি হবে? 2 নম্বরে হবে আনসার হচ্ছে 2 ক্ষুদ্র আয়তন খামার। চলে আসি আমরা 3 নাম্বার হচ্ছে মাশরুম গবেষণা কেন্দ্র রয়েছে। আনসার করতে হবে মাশরুম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? ঢাকা, গাজীপুর, সাভার, টাঙ্গাইল। আনসার করতে হবে মাশরুম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? মাশরুম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? আনসার করতে হবে। মাহি আমাদের সাথে হয়েছে বলছে। ওকে, কনগ্রেচুলেশন তোমাকে। আমাদের সাথে রয়েছে অহনা রয়েছে 2 বলছে আনসার। ওকে, 2 এর 2। এখন 3 নাম্বারটা আনসার করে ফেলো সবাই। আমাদেরকে নাবিল বলছে ইজি ইংলিশ বইটা কি এখন পাওয়া যাবে? ইজি ইংলিশ বইটা এখন স্টক আউট, সো এই মাসের শেষের দিকে আমরা আবার স্টক করব বইটা, তোমরা আবার অর্ডার করতে পারবা। হ্যাঁ, কয়েকদিন পরে আমরা বই অর্ডার নেওয়া শুরু করব, তখন তোমরা অর্ডার করতে পারবা। একটু পেজ অ্যাক্টিভ থাকিও তাহলে হবে। আজকে কি ফার্স্ট ক্লাস? হ্যাঁ, আজকে আমাদের এই ফ্রি কোর্সের এমসিকিউ মিশন 30 প্রথম ক্লাস। আমাদের পরবর্তী ক্লাসগুলো শনি সোম বুধ আমি ক্লাস নিব। আজকে আমাদের বুধবার, আবার আমি শনিবারে ক্লাস নিব। শনি সোম বুধে সন্ধ্যা 7টায় তোমাদের ক্লাস হবে। দিয়া বলছে 3 এর 3 হবে। তারপর মমি আমাদেরকে বলছে 3 এর 3 হবে। আমাদের সাথে হচ্ছে জাকিয়া বলছে 3 এর 3 হবে। কেয়া বলছে 3 এর 3 হবে। সোনিয়া আক্তার বলছে 3 এর 3 হবে। আহমেদ সামিয়া বলছে সাইমা বলছে 3 এর 3 হবে। নীর আমাদেরকে বলছে ইংলিশ ক্লাস কবে হবে? আজকে রাত 8টায় হবে। এই ক্লাসের পরেই তোমাদের ইংলিশ ক্লাস হবে। জান্নাতুল মাওয়ারা আছে 3 এর 3 বলছে।
তারপর হচ্ছে আমাদের সাথে সোহা বলছে 3 এর 3 হবে। ওকে, সবাই দেখি মোটামুটি সবাই রাইট আনসার করতেছে, কেউ গোল খাচ্ছে না, আবার কেউ মানে দেখে আনসার করবে না। আবু তাহার তোমার আনসারটা একটু ভুল হয়ে আছে। হ্যাঁ, তো আনসার হচ্ছে যারা যারা বলছো সাভার, তাদের আনসার ঠিক আছে। মাশরুম গবেষণা কেন্দ্র, মাশরুমকে আমরা বলে থাকি একটা হালাল সবজি। হ্যাঁ, মাশরুম তো ব্যাঙের ছাতা যেটাকে আমরা বলে আর কি একজাক্টলি, কিন্তু এটা ব্যাঙের ছাতা না, এটা হচ্ছে এক ধরনের একদম পুষ্টিগুণ সমৃদ্ধ হালাল একটা হচ্ছে সবজি। ওকে, বক্ষণযোগ্য একটা হালাল সবজি বলা হয়। ভাইয়া টি-20 ব্যাচ কবে স্টার্ট হবে? খুব শীঘ্রই টি-20 ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হবে, হয়তো 15 তারিখের থেকে আমরা ভর্তি কার্যক্রম শুরু করব। আগামী মাস থেকে টি-20 ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে, ইকোনমিক্সের। তো চলে আসি একই খামারে 4 নম্বর কোশ্চেন আমরা চলে আসি, আনসার করো সবাই। একই খামারে একাধিক শস্য উৎপাদন করাকে কি বলা হয়? খুবই সহজ প্রশ্ন, আনসার করে ফেলতে হবে, কেউ ভুল করবে না আশা করি এই কোশ্চেনের মধ্যে। সবাই একটু আনসার করে ফেলো দেখি। আনসার হবে হচ্ছে, বলো আনসার করো, একই খামারে একাধিক শস্য উৎপাদন করাকে কি বলা হয়ে থাকে? দ্রুত আনসার করতে হবে, আশা করি এর চেয়ে সহজ প্রশ্ন আর হবে না, একদম সহজ প্রশ্ন, একদম সহজ প্রশ্ন, সবাই আনসার করো। 4 এর 1 বলছে শস্য ভূমিকরণ, এটা সবাই পারবে, এটা সবাই পারার কথা। আচ্ছা, এটা তোমার নাম কি লিখছো? বাকিব, তোমার নাম কি? বাকিব, BSAKIB, এইভাবে তোমরা নাম লিখো যে পড়তে পারি না। তো ভাইয়া তোমাদের নাম কেমনে পড়ো বলো? ভাইয়া দেখেন আনসার করি না, তোমার নাম পড়তে পারতেছি না, আমি তোমার নাম কেমনে বলবো, মানে বলতে তো পারতেছি না, তো সেজন্য পড়ি না আর কি, কি বলবো বলো? সুমাই বলছে 4 এর 1 হবে। ওকে, অহনা বলছে 4 এর 1 হবে। মোমো বলছে আমাদেরকে 4 এর 1 হবে। রাকিবুল ইসলাম বলছে 4 এর 1 হবে। সাইমা বলছে 4 এর 1 হবে। রূপা বলছে 4 এর 1 হবে। শিহাব বলছে আমাদেরকে 4 এর 1 হবে। আমাদেরকে ঝর্ণা বলছে 4 এর 1 হবে। সোহা রহমান আমাদেরকে বলছে 4 এর 1 হবে। রফিকুল ইসলাম বলছে 4 এর 1 হবে। মারিয়ার বলছে 4 এর 1 হবে। প্রমি আমাদেরকে বলছে 4 এর 1 হবে। ওকে ফাইন, আনসার হচ্ছে হ্যাঁ, তোমরা যেটা বলেছো শস্য ভূমিকরণ বলা হয় যখন আমরা একই জমিতে বা একই খামারে একাধিক ফসল উৎপাদন করি এরাডাইম বা বিভিন্ন মৌসুমে, তখন সেটাকে আমরা বলে থাকি শস্য ভূমিকরণ বলে থাকি। চলে আসি আমরা এই পরবর্তীতে। দেখো, তোমরা যারা অনেকে বলছিলে স্যার কোন কোর্স কেমন, আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। আমাদের টোটাল এখন 4টা ব্যাচ চলমান আছে। 4টা হচ্ছে SSC 25 এর 2টা, একটা হচ্ছে র্যাপিড ব্যাচ যেখানে সব বিষয় পাবা, ব্যবসা শিক্ষার মানবিকের সব বিষয় 2199 টাকা। তখন এখন ডিসকাউন্টে তোমরা 2899 টাকা দিয়ে এই কোর্সে ভর্তি হতে পারবে, ঠিক আছে, র্যাপিড ব্যাচে। এই ব্যাচে আমাদের ক্লাস চলমান আছে, 30 থেকে 40% মধ্যে ক্লাস হয়ে আছে, এবং এক্সাম হচ্ছে প্রতিদিন এক্সাম থাকে প্রায়, ঠিক আছে, এবং আবার ফাইনাল মডেল টেস্ট হবে। ক্লাস শেষ হওয়ার পর লাস্ট মান্থে আমরা কিন্তু ফাইনাল মডেল টেস্ট নিব, মানে আগামী মাসের শেষের দিক থেকে আমরা মডেল টেস্ট নেওয়া শুরু করবো, ফাইনাল মডেল টেস্ট। সো এই ব্যাচে কোর্স হচ্ছে 2899 টাকা। ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচ, শুধু ইকোনমিক্স এর জন্য, অনলি ইকোনমিক্স, এটা একদম শেষের দিকে ব্যাচটা। এরপর আমাদের টি-20 ব্যাচ শুরু হবে এই মাসের 15 তারিখ থেকে আমরা ভর্তি কার্যক্রম শুরু করবো। তো যারা অলরেডি ক্লাস 400 এখন থেকে শুরু করতে চাচ্ছ তারা এই ব্যাচে ভর্তি হতে পারো, টি-20 টার্গেট প্লাস ব্যাচ, ডিসকাউন্ট 899 টাকায়। হ্যাঁ, তারপর হচ্ছে গোল্ডেন ব্যাচ হচ্ছে আমাদের 1999 টাকা, সেটা ক্লাস শুরু হবে। 26,000 শিক্ষার্থী আছো, এই মাসে 15 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে এই ব্যাচে 1799 টাকায়, অর্থাৎ ডিসকাউন্টে তোমরা 1799 টাকায় ভর্তি হতে পারবা। আর জিরো ঢের ব্যাচ 26 এর অনলি ইকোনমিক্স এর জন্য 899 টাকা, ঠিক আছে। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে, সেটা হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নিকট থেকে ঋণ গ্রহণ কৃষি ঋণের কোন ধরনের উৎস বলা হচ্ছে? দ্রুত আনসার করো সবাই। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, মানে ব্যাচ সম্পর্কে। টি-20 ব্যাচে কত টাকা? টি-20 ব্যাচ হচ্ছে এখনো শুরু হয়নি, মানে শুরু হবে। এটার মোস্ট প্রবাবলি হচ্ছে কোর্স ফি হবে 499 টাকা। হ্যাঁ, মানে একদম 500 টাকা দিয়ে তুমি ফুল কমপ্লিট করে ফেলতে পারবে শেষ মুহূর্তে। ইকোনমিক্সে আর কোনো বই থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। ঝর্ণা আমাদের সাথে রয়েছে ইকোনমিক্স টার্গেট প্লাস বেসে আসি ভাইয়া, ওকে ফাইন। তারপর আহমেদ সাইমা বলছে টি-20 অফলাইন, না টি-20 ব্যাচ হবে অনলাইনে টি-20 ব্যাচ হবে অনলাইন। নাইম রয়েছে 5 এর 3 বলছে, আশা করে ফেলে সবাই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নিকট থেকে ঋণ গ্রহণ কৃষি ঋণের কোন ধরনের উৎস বলা হচ্ছে? আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নিকট থেকে ঋণ গ্রহণ কৃষি ঋণের কোন ধরনের উৎস? উপানুষ্ঠানিক, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, প্রাতিষ্ঠানিক, আনসার করে ফেলো সবাই। দেখো, কৃষি ঋণটা মূলত 2 ধরনের হয়, একটাকে আমরা বলি প্রাতিষ্ঠানিক, আর একটাকে আমরা বলি অপ্রাতিষ্ঠানিক। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক উৎস আবার 2 ধরনের হয়, উপানুষ্ঠানিক, আনুষ্ঠানিক। আর অপ্রাতিষ্ঠানিক উৎস হয়ে থাকে একটাই, সেটা হচ্ছে অনানুষ্ঠানিক, এখানে কোনো আনুষ্ঠানিকতা থাকে না। তাহলে বলছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নিকট থেকে যে ঋণ না হয় সেটাকে আমরা বলি অনানুষ্ঠানিক, এখানে কোনো আনুষ্ঠানিকতা থাকে না, ঠিক আছে। এখানে জাস্ট নিজস্ব নিয়ম কানুন মেনে আমরা ঋণটা নিয়ে থাকি, তো এটার ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা থাকে না। আর উপানুষ্ঠানিক হয়ে থাকে এনজিও,
গ্রামীণ ব্যাংক এগুলো থেকে যখন আমরা ঋণ নিই তখন। আর আনুষ্ঠানিক হয়ে থাকে যেমন বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এখান থেকে যখন আমরা ঋণ নিই তখন সেটা হচ্ছে আনুষ্ঠানিক হয়ে থাকে। আর অনানুষ্ঠানিক আর অপ্রাতিষ্ঠানিক হয়ে থাকে এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে যখন আমরা ঋণ নিয়ে থাকি, গ্রাম্য মহাজন, হ্যাঁ, এর থেকে যখন আমরা ঋণ নিই সেটাকে আমরা অনানুষ্ঠানিক ঋণ বলে থাকি। চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6, বলা হচ্ছে কৃষির উপখাত সমূহ হচ্ছে পশুপালন, শস্য, শাকসবজি, খনিজ সম্পদ। আনসার করতে হবে কোনটা কোনটা রাইট। আচ্ছা, আমাদেরকে কিম জান্নাত তিয়া বলছে ভাইয়া ইউটিউবে আপনার বাজার ক্লাসটা করছি কিন্তু ওখানে বোর্ড কোয়েশ্চন সলভ হয় নাই, তাই বাজার অধ্যায় খুব বেশি প্রয়োজন, না হলে এ প্লাস মিশে যাবে। ওকে, আমি ক্লাস দিব, হ্যাঁ, বাজার চ্যাপ্টারের উপর সিকিউ ক্লাস নিব। আচ্ছা, তারপর হচ্ছে রাফসান, তোমার নাম বাকি তুমি যেটা লিখছো তোমার আইডিতে ওইটা তোমার নাম রাফসান নাকি তুমি মেনশন করছো, আমি তো বুঝতেছি না। টি20 ব্যাচের জন্য ভাই 25 নাকি 26? টি20 ব্যাচ শুধু 25-এর ব্যাচে শিখেছে, 26-এর জন্য জিরো টু হিরো ব্যাচ। কারণ টি20 ব্যাচে আমি খুব দ্রুত আগাবো। এটা হচ্ছে যারা মানে মোটামুটি ইকোনমিক্সের সাথে কয়েকটা এক্সাম দিছো বা যারা সেকেন্ড ইয়ারে তারা ভালো বুঝতে ধরতে পারবে আর কি। সো জিরো টু হিরো ব্যাচ হচ্ছে 26-এর জন্য, আর 25-এর জন্য হচ্ছে টি20 ব্যাচ। মাহি বলছে স্যার আজকে কি শুধু এমসিকিউ পড়াবেন? হ্যাঁ, এই চ্যাপ্টার এমসিকিউ আজকে ফুল আমরা কমপ্লিট করব। রিমা রয়েছে ফ্রি ক্লাস কতদিন চলবে? এই ফ্রি ক্লাসে আমরা 12টা ক্লাস নিচ্ছি, এরপর আমি সিকিউ ক্লাসও নিব তোমাদের আগ্রহের উপর ভিত্তি করে, তোমরা যদি আগ্রহ দেখাও। সো এই 12টা ক্লাসে আমরা টোটাল সেকেন্ড ফার্স্ট ক্লাস আমরা দুইটা কমপ্লিট করব, ঠিক আছে? আমি রুটিন আমাদের পেজে একটু পরে আমি ক্লাসের পরে আবার পোস্ট করে দিই, তোমরা দেখে নিও। আমরা যদিও কালকে থেকে পোস্ট করতেছি আমরা রুটিন গুলো। মারিয়া রয়েছে 6-এর 1 বলছে, এটা নিয়ে অনেকের কনফিউশন। 6-এর 1 বলছে অনেকে, অনেকে 2 বলছে, অনেকে 4 বলছে। শোনো, আচ্ছা হচ্ছে পশুপালন মানে হচ্ছে আমরা যেটা বলা হচ্ছে প্রাণীজ সম্পদ বলা হচ্ছে আর কি, হ্যাঁ। আর শস্য, শাকসবজি আর খনিজ সম্পদ। তাহলে আনসার হচ্ছে 1 ও 2, ঠিক আছে? কেন 1 ও 2? কারণ হচ্ছে খনিজ সম্পদ এরকম নামে কোনো কৃষির উপখাত নেই। আমাদের কৃষি উপখাত হচ্ছে 4টা। আমি যদি বলি কৃষির উপখাত প্রধানত কয়টা? প্রধানত হয় 2টা। আর যদি বলা হয় শুধু কৃষির উপখাত কয়টা, তাহলে আনসার হবে 4টা: শস্য, শাকসবজি, প্রাণীজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য। আবার বলতেছি, কৃষির উপখাত প্রধানত হচ্ছে 2টা। আর যদি বলে কৃষির উপখাত শুধু উপখাত যদি বলে, তাহলে আনসার হবে 4টা: শস্য, শাকসবজি, প্রাণীজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ। তাহলে আনসার হবে 1 ও 2। আনসার 1, 2, 3 যারা বলছে তাদের আনসার ভুল হয়েছে, কারণ হচ্ছে খনিজ সম্পদ নামে কোনো কৃষির উপখাত নাই। হ্যাঁ স্যার, পড়ানোর পর কি এক্সাম হবে? হ্যাঁ অবশ্যই। এই যে 12টা ক্লাস নিব, এই 12টা ক্লাস নিয়ে আমরা একটা এক্সাম নিব। সেই এক্সামে তোমাদের জন্য অনেকগুলো গিফট থাকবে। সো তোমরা ভালো করে ক্লাসগুলো করো, তাহলে তোমাদের একবার রিভিশন হয়ে যাবে, এক্সাম দিয়ে আবার পুরস্কারও পেয়ে যাবে। সো তোমাদের জন্য সবকিছু ঠিক আছে। তো আমরা চলে আসি 7 নাম্বার এমসিকিউতে। 7 নাম্বার বলছে জীবন নির্বাহী খামারের ক্ষেত্রে কোনটি লক্ষণীয়? জীবন নির্বাহী খামারের মধ্যে কোনটি লক্ষণীয়? আনসার করো। খামার আয়তন বড় হয়, পারিবারিক ভোগে একমাত্র উদ্দেশ্য, চাষ পদ্ধতি আধুনিক, কারিগরি দিকে কার্যকর প্রয়োগ। মানে কারিগরি দিকের কার্যকর প্রয়োগ আমরা দেখতে পাই। সো আনসার করো এগুলো সবগুলো। মানে এখান থেকে কোনটা আনসার হবে? রাইট আনসার কোনটা হবে? দ্রুত করে ফেলো। হ্যাঁ, 12টা ক্লাসে শুধুই আমরা এমসিকিউ পড়াবো। আমাদের মিশন হচ্ছে এই 12টা ক্লাসে 12 ঘন্টা ক্লাস করে আমরা 30-তে 30, অর্থাৎ ফার্স্ট পারে 30, সেকেন্ড পারে 30, টোটাল 60 মার্কসের আমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, নাইম বলছে আমাদেরকে 7-এ 2 হবে, ফাতেমা বলছে 7-এ 2 হবে, মিম বলছে 2 হবে, যারা বলছে আমাদেরকে 2 হবে, শুভ বলছে আমারটা হয়েছে। ওকে, সানজিদা বলছে 7-এ 2 হবে, মিম বলছে 7-এ 2 হবে, মাহি বলছে 7-এ 2, কিয়া বলছে 7-এ 2, ফাহিমা বলছে 7-এ 2 হবে, নাবিল 7-এ 2 হবে, মাওয়া 7-এ 2 হবে, লামিয়া বলছে 7-এ 2 হবে। ওকে, আশা করি সবাই মোটামুটি পারতেছো। আনসার রাইট, সেটা হচ্ছে 2, অর্থাৎ পরিবারের ভোগই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। আমরা যেটা বলি যে জীবন নির্বাহী খামার। আরেকটা খামার আছে যেটাকে আমরা বলে থাকি যে উদ্দেশ্যের ভিত্তিতে খামার 2 প্রকার, জীবন নির্বাহী খামার আর হচ্ছে বাণিজ্যিক খামার। জীবন নির্বাহী খামারের কাজ কি? জাস্ট একজন কৃষক তার জীবন বা ফ্যামিলি নিয়ে সুন্দর করে জীবন নির্বাহ করার জন্য যে খামারটা করে থাকে, একদম কম প্রযুক্তি নির্ভর এবং বলতে পারো যে একদম কম ছোট আয়তনের খামার। আর বাণিজ্যিক খামারটা একটু বড় আয়তনের হয়, যেখানে মুনাফা অর্জন করাটা লক্ষ্য থাকে, এটাকে আমরা বাণিজ্যিক খামার বলে থাকি। স্যার কত নাম্বারে পরীক্ষা নেবেন সেটা একটু আমরা পরে বলবো। হ্যাঁ তাবাসসুম শিমু, আমরা পরে বলবো, সবকিছু জানাই দিব শেষের দিকে, ক্লাসের শেষের দিকে আমরা জানাই দিব। অর্থাৎ 12টা ক্লাসে যখন আমরা 10-12টা ক্লাসের দিকে যাব তখন আমরা সবকিছু বলে দিব। ইলমা বলছে ভাইয়া আমার নাম বলে না, এই যে বলে দিলাম ইলমা, তোমার নাম বলে দিলাম। ওকে, হৃদয় বলছে ভাইয়া আগে বলে দিয়েন কোন কোন অধ্যায় থেকে এমসিকিউ করাবেন। সব অধ্যায়, আমাদের যে শর্ট সিলেবাস অধ্যায়গুলো আছে 12টা অধ্যায়ের উপর আমি ক্লাস নিব, 12টা ক্লাস নিব, এগুলো সবগুলোর উপর এক্সামটা হবে। বাংলাদেশে কৃষি ঋণের উৎস কয়টি?
আমি একটু আগে তোমাদেরকে বলছি কৃষি ঋণ উৎস প্রধানত কয়টি বলছিলাম? আনসার করো দ্রুত। কৃষি ঋণ উৎস প্রধানত কয়টি বলছি? কৃষি ঋণের উৎস প্রধানত কয়টি বলা হয়েছে? দ্রুত আনসার করবো। ভাইয়া ভাইয়াকে নায়ক লাগতেছে, ও মা কি বলো? তার তাহলে তো নায়িকার অভাব, ঠিক আছে, নায়ক ভাব, নায়িকার অভাব। মোহাম্মদ তারেক বলছে স্যার সিকিউ ক্লাস নিলে আমাদের জন্য অনেক উপকার হবে। হ্যাঁ নিব, সিকিউ ক্লাস নিব অবশ্যই। আগে এমসিকিউ ক্লাসটা শেষ করে আমি 12টা ক্লাস শেষ করি। আমি সপ্তাহে 3টা করে ক্লাস নিতে, যাতে তোমাদের আমি সিকিউ ক্লাসে নিতে পারি। হ্যাঁ, সেজন্য আমি তোমাদেরকে এখন সপ্তাহে 3টা করে ক্লাস নিব, শনি সোম বুধ। আমার সাথে তোমাদের দেখা হবে সন্ধ্যা 7টায় পড়ালেখা এই ফেসবুক পেজে। তোমাদের যদি সদ ইচ্ছা থাকে তোমার আমার সাথে তোমার ইকোনমিক্স এর 100 প্রিপারেশন করার জন্য, তাহলে অবশ্যই যুক্ত হয়ে যাবা সবাই সন্ধ্যা 7টায়। তাহলে ভাই আপনার ক্লাস করে আমি অর্থনীতিতে প্রথম পত্রে টেস্ট পেপারে 85 পেয়েছি। থ্যাংক ইউ সোনিয়া, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য, এবং তোমার জন্য আরো শুভকামনা, তুমি এসএসসি পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করো। হ্যাঁ, তো বাংলাদেশের কৃষি ঋণের উৎস কয়টি বলছে? দ্রুত আনসার করো। আমি বলছি একটু আগে 2টি। কৃষি ঋণের উৎস প্রধানত কয়টি? 2টি। এক প্রাতিষ্ঠানিক, আরটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক হয় দুই ভাবে, উপানুষ্ঠানিক আনুষ্ঠানিকতার মাধ্যমে ঋণ দেওয়া হয়, আর অপ্রাতিষ্ঠানিক হচ্ছে একটাই, সেটা হচ্ছে অনানুষ্ঠানিক ঋণ দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে 2। কোর্স সম্পর্কে একটু আগে বলে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। যারা যারা চাচ্ছি স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা দেখে কোর্সে ভর্তি হয়ে যাও। আর আমাদের পড়ালেখা পেজে জাস্ট বললে হবে আমি 26 এর স্টুডেন্ট, আমার কোন কোন কোর্স আছে বা কি কি বিষয় সবগুলো তোমাদেরকে জানাতে হবে। জাস্ট পেজে একটা মেসেজ দিলে হবে, অথবা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, কল দিতে পারো। চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চনে, সেটা হচ্ছে বলছে বায়োটেকনোলজি শব্দটি প্রথম কে প্রবর্তন করেন? বায়োটেকনোলজি আচ্ছা বলছে মার্শাল, তারপর হচ্ছে কার্ল এরকি, তারপর হচ্ছে পি.এস. স্যামুয়েলসন, অ্যাডাম স্মিথ। এই চারজনের মধ্যে কে বায়োটেকনোলজি শব্দটি প্রথম কে প্রবর্তন করে থাকেন? আনসার করো সবাই। রিনি বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। এতক্ষণ পরে রিনি। তারপর হচ্ছে আপন বলছে ভাইয়া ক্লাসগুলো সেই অন্য কোথায় নাই। আচ্ছা, অন্য কোথাও নেই, থ্যাংক ইউ। তারপর হচ্ছে শিমু বলছে আমার বোর্ডের প্রশ্ন আমি পারলাম না। আচ্ছা, তারপর হচ্ছে কিম বলছে আমাদেরকে 8 এর 2 হবে। হ্যাঁ, আনসার করে ফেলো সবাই। আজ কত হবে? বায়োটেকনোলজি শব্দটি প্রথম কে, একটু মাথায় যদি কি থাকে, ব্রেন থাকে, তাহলে ইজি আনসার করা যায়। কারণ মার্শাল, তারপর স্যামুয়েলসন, এরা সবাই হচ্ছে অর্থনীতিবিদ। তো এরা বায়োটেকনোলজি এই ধরনের ওয়ার্ড বা এই ধরনের বিষয় নিয়ে তারা গবেষণা করার কোনো কথাই না। হ্যাঁ, তা আনসার তাহলে কি হইতে পারে? আনসার তাহলে হইতে পারে সেটা হচ্ছে কার্ল এরকি, বা এটাকে যেভাবে উচ্চারণ করো এরিকি বা এরকি। হ্যাঁ, চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে, সেটা হচ্ছে আমরা চলে আসি একটা উদ্দীপক সহ 10 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখবো। উদ্দীপকটা আমরা একটু পড়ে দেখি ঠান্ডা মাথায়। বলছে আসাদ মিয়ার কৃষি জমিতে এবছর আলুর চমৎকার ফলন হয়, কিন্তু সংরক্ষণের পর্যাপ্ত সুযোগ না থাকায় তিনি স্বল্প দামে গ্রাম্য বাজারে আলু বিক্রি করে দেন। আসাদ মিয়ার মতো কৃষকদের এই ধরনের সমস্যার সমাধানে সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। হ্যাঁ, সরকার কি পদক্ষেপ গ্রহণ করছে যাতে এই সমস্যা না হয়? সে সংরক্ষণ করতে পারে না, তাই কম দামে আলু বিক্রি করে দিচ্ছে। আসাদ মিয়া যে বাজারে আলু বিক্রি করেন তাকে কোন ধরনের বাজার বলে? দ্রুত আনসার করো। 1 স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার, মূলধন বাজার। আনসার করতে হবে আসাদ মিয়া যেখানে সে পণ্য বিক্রি করছে সেটাকে আমরা কোন ধরনের বাজার বলবো? মাহির রয়েছে স্যার একটি এমসিকিউ। স্যার কয়টা এমসিকিউ পড়াবেন? একটু ওয়েট করো ভাইয়া, আমি বেশিক্ষণ ক্লাস নিব না, আমার সময় হচ্ছে 1 ঘন্টা, কারণ 8টা বাজে তোমাদের ইংলিশ ক্লাস শুরু হবে। তো আর 30 না, আর মাত্র 28 মিনিট আছে। আমি 28 মিনিটে যতটুকু করাইতে পারি, তবে আমার টার্গেট হচ্ছে মিনিমাম 40টাতে পড়াবো। ঠিক আছে, তো শিমু বলছে এত কঠিন নাম রাখার কি দরকার ছিল? আচ্ছা, তারপর হচ্ছে 9 এর আনসার সবাই 10 এর আনসার করে ফেলো। 10 এর কি হবে? 10 এর আনসার আমরা দেখতে পাচ্ছি নাসিমা আমাদেরকে বলছে 10 এর 1 হবে। সাইম আমাদেরকে বলছে 10 এর 3 হবে। ফাহিমা বলছে 10 এর 1 হবে। ইতু বলছে কোন কোন অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্নোত্তর করাবে? সবগুলো অধ্যায় পড়াবো ভাইয়া, আমি শর্ট সিলেবাসে সবগুলো অধ্যায় পড়াচ্ছি, 12টা অধ্যায় পড়াবো। সেকেন্ড পেপারের 6টা, ফার্স্ট পেপারের 6টা আমি পড়াবো। ঠিক আছে, রিতা বলছে আপনি একটা নাম রেখে দেন তাহলে। আচ্ছা, তারপর হচ্ছে পুষ্পিতা বলছে 10 এর 1 হবে। প্রমি বলছে 10 এর 1 হবে। ফাহিমা বলছে 10 এর 1 হবে। আমাদেরকে রাফিয়া বলছে 10 এর 1 হবে। আমাদেরকে জাকিয়া সুলতানা বলছে 10 এর 1 হবে। ওকে, তারপর হচ্ছে রিজবা বলছে 10 এর 1 হবে। শাহরিয়ার বলছে আমাদেরকে স্যার আজকে কতটি এমসিকিউ করাবেন? এই যে বলে দিলাম প্রায় 40 মতো এমসিকিউ নিয়েছি। হ্যাঁ, যতটুকু করাতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, চলে আসি তাহলে। আনসার হচ্ছে স্থানীয় বাজার। যারা যারা রাইট আনসার করছো, আনসার হচ্ছে যারা আনসার করছে, আনসার হবে রাইট আনসার হবে স্থানীয় বাজার। কারণ তিনি তার জমি, দেখো তিনি স্বল্প দামে গ্রাম্য বাজার আলু বিক্রি করেন। গ্রাম্য বাজার মানে কি?
তার যেখানে সে ফসল উৎপাদন করছে তার কাছাকাছি কোনো একটা জায়গায় আলু বিক্রি করছে। এরপর আরেকটা আছে মাধ্যমিক বাজার, যেখানে ওই গ্রাম বাজার থেকে যারা পাইকারি ব্যবসায়ী আছে তারা কিনে নিয়ে এসে আড়তে রাখে, সেখান থেকে পাইকারি বিক্রি করে, যারা খুচরা বিক্রি করবে তাদেরকে, ওটাকে বলা হয় মাধ্যমিক বাজার। আর লাস্ট হচ্ছে খুচরা বাজার। খুচরা বাজার কোনটা? যেটা হচ্ছে সরাসরি কনজিউমাররা কিনবে, যেখান থেকে আমরা বাজার থেকে কিনি, ভ্যান থেকে কিনি, ওটা হচ্ছে কনজিউমারের বাজার। 3 ধরনের বাজার হয়ে থাকে। হ্যাঁ, তারপর চলে আসে আমরা ওই একই কোয়েশ্চেন, মানে উদ্দীপকটা একই, বলছে সরকারের গৃহীত পদক্ষেপ হতে পারে, মানে সরকার এখানে পদক্ষেপ নিবে যাতে আলু যে সে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা যেন না হয়, সেটার জন্য কি পদক্ষেপ নিতে পারে? 1, কৃষি বীমা প্রচলন করতে পারে, ভর্তুকি প্রত্যাহার করতে পারে, সংরক্ষণের ব্যবস্থা জোরদার করতে পারে। এখানে একটু মাথায় রাখবা, এখানে যে কৃষি বীমা প্রচলন মানে হচ্ছে কৃষকদেরকে যেন ক্ষতি হইলে সেই ক্ষতি যারা পুষিয়ে নিতে পারে সেটার জন্য একটা কৃষি বীমার প্রচলনের কথা বলছে। এটা হ্যাঁ, এটা হইতে পারে, এটা হইলে ভালো। 2 নম্বর বলছে ভর্তুকি প্রত্যাহার বলছে। যদি বলছে ভর্তুকি প্রদান তাহলে এটা রাইট আনসার হইতো, কিন্তু বলছে ভর্তুকি প্রত্যাহার। ভর্তুকি মানে কি? ভর্তুকি মানে হচ্ছে মনে করো একটা হচ্ছে, আমি যদি এভাবে বলি যে 1 কেজি সার, মনে করো 1 কেজি সারের দাম হচ্ছে অ্যাকচুয়ালি 50 টাকা বিক্রি করার কথা যে উৎপাদন করে সে। তো সরকার বলতেছে আমাদের দেশের কৃষকরা তো গরিব, 50 টাকা তারা কিনতে পারবে না, সার কিনতে পারবে না ফসল উৎপাদন করার জন্য। তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে আমার কাছ থেকে তুমি প্রতি কেজিতে 30 টাকা করে নিয়ে নিবা। হ্যাঁ, আমি তোমাকে দিব, তুমি এটা 20 টাকা করে বিক্রি করবা, 20 টাকা করে তুমি কি করবা? বিক্রি করবা। এই যে সরকার 30 টাকা কৃষকের হয়ে প্রদান করতেছে, এটাকে বলা হয় ভর্তুকি প্রদান। হ্যাঁ, তো এই ভর্তুকি যদি প্রবর্তন করতো তাহলে এটা রাইট আনসার হতো, কিন্তু এখানে বলছে প্রত্যাহার করা, তাহলে এটা রাইট আনসার হবে না। সংরক্ষণের ব্যবস্থা জোরদার, অর্থাৎ মজুদ করা বা বলতে পারো গুদামজাতকরণের ব্যবস্থা জোরদার করা, এটা বলছেন। তাহলে এটা আনসার কি হবে? 1 ও কি হবে? 11 তাহলে হবে 1 ও 3। যারা 1 ও 3 বলছে তাদের আনসার ঠিক আছে, তো আনসার হবে 1 ও 3। চলে আসে আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে 1 ও 3 হবে আনসার। 12 নম্বর কোশ্চেন বলছে বাংলাদেশে জিডিপিতে কৃষির কোন উপখাতের অবদান সবচেয়ে বেশি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার এই কোশ্চেন আসতে থাকে। যে উপখাতগুলো আমরা বলছি, শস্য, শাকসবজি, প্রাণীজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, 4টা কৃষির উপখাত, এটার মধ্যে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? আনসার করো সবাই, আমি যদি দেখতে চাই কারা পারো। শস্য, শাকসবজি আছে, বনজ সম্পদ, তারপর আছে প্রাণীজ সম্পদ, মৎস্য সম্পদ, কোনটার অবদান সবচেয়ে বেশি? বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? মো বলছে আমাদেরকে, মো বলছে 3 হবে, 11 3 হবে আমাদেরকে। শান্তা বলছে 12 1 হবে। ওকে, আমরা 12 নম্বরে চলে আসছি। 12 নম্বর আনসার করো সবাই, 12 নম্বর আনসার করো। যে সাদিয়া বলছে আমাদেরকে 12 1 হবে। ওকে, জান্নাতুল মা বলছে আপু আপনি কুতুবদিয়া কলেজ, আচ্ছা। তারপর হচ্ছে শিমু বলছে আমাদেরকে, সরি শিমু বলছে আমাদেরকে 12 1 কিনা। আচ্ছা, আমরা দেখি আনসার কি হয়। বেশিরভাগ 12 1 দেখতে পাচ্ছি, আবার 12 4 বলছে অনেকে। লামিয়া বলছে 12 4 হবে। তারপর হচ্ছে আমাদেরকে অসীম সরকার উদয় বলছে আমাদেরকে, 12 4 হবে। উদয় 12 4, তোমাদের মনে হয় একটু ভুল হচ্ছে। হ্যাঁ, মৎস্য এবং হচ্ছে এটাকে অনেকে রাইট আনসার বলতেছে। আনসার হচ্ছে শস্য ও শাকসবজি, অর্থাৎ কৃষিতে সবচেয়ে বেশি অবদান রাখে শস্য ও শাকসবজি। এর বাইরে হচ্ছে মৎস্য, প্রাণী এবং হচ্ছে কি বনজ, এগুলো হচ্ছে কম অবদান রাখে। আনসার হচ্ছে শস্য, শাকসবজি, এটা সবচেয়ে বেশি অবদান রাখে কৃষি ক্ষেত্রে, মানে কৃষির সবচেয়ে বৃহত্তম উপখাত বলা হয় এটাকে। চলে আসে আমরা পরবর্তী কোশ্চেনে। তোমরা কোর্স সম্পর্কে বলছে অলরেডি, তোমরা পেজে মেসেজ দিয়ে কোর্স সম্পর্কে জানতে চাইলে ভর্তি হয়ে যেতে পারবা। বলছে শস্য বহুমুখীকরণের প্রভাব কোনটি? শস্য বহুমুখীকরণের প্রভাব কোনটি? অর্থাৎ শস্য যদি আমরা বহুমুখীকরণ করি, তার মানে একই জমিতে বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করলে তাহলে এটার ফলে কি হয়? এক নম্বর বলছে উৎপাদন বৃদ্ধি পায়, ঝুঁকি বৃদ্ধি পায়, ক্ষমতা হ্রাস, মানে দক্ষতা হ্রাস, মাটির উর্বরতা হ্রাস পায়। কোনটা হবে রাইট আনসার? আনসার করো। বলছে শস্য বহুমুখীকরণের ফলে কোনটি হয়ে থাকে? শস্য বহুমুখীকরণের ফলে কোনটি হয়ে থাকে? সোনিয়া আমাদেরকে বলছে ভাইয়া শেয়ার করে লাভ নাই, 4টা শেয়ার করেছি কিন্তু কেউ ক্লাস করতে আসে না। তুমি নিজের ওয়ালে শেয়ার করে দাও। জাস্ট সোনিয়া, তোমার দায়িত্ব হচ্ছে তুমি নিজের ওয়ালে শেয়ার করে দাও, যারা আসার, যারা ক্লাস করার তারা ক্লাস করতে চলে আসবে। হ্যাঁ, তুমি জাস্ট নিজের ওয়ালে শেয়ার করে দাও, ঠিক আছে? যারা এখন আসতেছ তো পরে দিয়ে যুক্ত হয়েছে আমাদের সাথে ক্লাসে, একটু সবাই ক্লাসে শেয়ার করে দাও। আচ্ছা, কমেন্টের সময় দিলে আমরা 30টাও শেষ করতে পারবো না। ওকে ফাইন, আমি একটু দ্রুত আগাবো এখন, একটু দ্রুত আগাবো। হ্যাঁ, মাহি বলছে 13 1 হবে, নাবি বলছে 13 4 হবে। ওকে, মো বলছে 13 1 4 হবে। আনসার হচ্ছে দেখো শস্য বহুমুখীকরণের ফলে কোনটি হয়ে থাকে? আনসার হচ্ছে উৎপাদন বৃদ্ধি,
ঝুঁকি বৃদ্ধি, ক্ষমতা হ্রাস, তারপর হচ্ছে মাটির উর্বরতা হ্রাস পায়। তাহলে আনসার হচ্ছে মাটির উর্বরতা, কিন্তু অনেকে বলছে মাটির উর্বরতা হ্রাস পায়। শস্য মহীকরণ করলে মাটির উর্বরতা কিন্তু হ্রাস পায় না। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করলে মাটির উর্বরতা আরো বাড়বে, হ্রাস পাওয়ার কোনো কি পসিবিলিটি নাই। তোমরা যারা 4 বলতেছো তাদের ভুল হচ্ছে, আনসারটা ভুল। আনসার হবে উৎপাদন বৃদ্ধি পায়, কারণ আমরা একই ফসল যদি উৎপাদন করি অনেক সময় গ্যাপ দিয়ে আমাদেরকে উৎপাদন করতে হবে। হ্যাঁ, নির্দিষ্ট একটা মৌসুমে কিন্তু উৎপাদন হয় কোনোটা, কিন্তু আমরা যদি একক মৌসুমে একক ফসল উৎপাদন করি, 4 মাস আলু, এরপরে 4 মাস ধান, এরপরে 4 মাস অন্য একটা ফসল, তাহলে দেখা যাবে যে আমাদের উৎপাদনটা অনেক বেশি হবে। তো আনসার হচ্ছে, রাইট আনসার হবে 1। আর ঝুঁকি তো বৃদ্ধি পায় না, ঝুঁকি কমে যায় উল্টা। দক্ষতা হ্রাস পায়, দক্ষতা বৃদ্ধি পায়, এই দুটো হবে না। মাটির উর্বরতা হ্রাস পায় না, মাটির উর্বরতা বাড়ে। তো আনসার হচ্ছে 1 হবে। তাহলে আনসার হচ্ছে 13 1 হবে। চলে আসি 14 নম্বরে, বলছে প্রান্তিক কৃষকের জমির পরিমাণ কত? প্রান্তিক খামার, যেটাকে আমরা প্রান্তিক খামার বলে থাকি, যেটা হচ্ছে একদম ছোট আয়তনের খামার, সেটা আয়তন কত হবে? 0.05 থেকে 0.49, 0.50 থেকে 2.49, 0.50 থেকে 7.49 এবং 7.4 এর ঊর্ধ্বে। এটাকে আমরা বলে থাকি, এই যে প্রথম যেটা আছে 0.05 থেকে 0.4, এটাকে আমরা বলে থাকি একদম কি ছোট আয়তনের খামার, যেটাকে আমরা কি বলে থাকি বলতো? প্রান্তিক খামার বলে থাকি। আর মাঝারি কোনটা? 0.49 থেকে 2.49। আর সরি, এটা হচ্ছে ক্ষুদ্র আয়তন, এটা হচ্ছে মাঝারি আয়তন। ক্ষুদ্র হচ্ছে 0.50 থেকে 2.49 ক্ষুদ্র আয়তন, আর মাঝারি হচ্ছে 2.50 থেকে 7.49, আর বৃহৎ আয়তন হচ্ছে 7.49 এর উপরে বা 7.50 এর উপরে, সেটা হচ্ছে আমাদের বৃহৎ আয়তন খামার হবে। তাহলে আনসার হচ্ছে আমাদের প্রান্তিক খামার হচ্ছে 0.05 থেকে 0.49 একর, এটাকে আমরা বলি প্রান্তিক খামার। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত বলেছে। হ্যাঁ, আমরা সবাই ভাত খাই, তো আমরা অনেকেই জানি না এটা। সোনিয়া বলছে, ভাই আমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়ালেখা করব, অর্থনীতি আমার অনেক ভালো লাগে। ওকে সোনিয়া, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো করে পড়াশোনা করো এবং ভালো একটা রেজাল্ট করো এবং অ্যাডমিশন টেস্টে ভালো করে পড়াশোনা করো, এবং তোমার স্বপ্ন ইনশাআল্লাহ অবশ্যই পূরণ হবে। তবে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে কিন্তু সেই স্বপ্ন পূরণ হবে না, তোমাকে অবশ্যই সেই স্বপ্ন পূরণের জন্য রাত দিন পরিশ্রম করতে হবে, ঘুমানো যাবে না, ঘুমের মধ্যে টেনশন থাকতে হবে যে তোমার পড়া সময় চলে যাচ্ছে, এটা তোমার মধ্যে টেনশন থাকতে হবে, তখনই তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা। আদারওয়াইজ আমরা তো আমাদের মানে বাঙালি জাতি এরকম যে আমাদের পড়াশোনার জন্য টেনশন হলে আমাদের ঘুম বেশি হয়ে যায়, ঠিক আছে? টেনশনে ঘুম বেশি হয়, এরকম হলে কিন্তু হবে না। টেনশনে ঘুম কম হইতে হবে, পড়াশোনা বেশি হইতে হবে। আবার এমন কিছু স্টুডেন্ট আছে যে আমার পড়া হচ্ছে না, এত প্যানিক হয়ে যায়, সে পড়াশোনা করার সময় পায় না, ঠিক আছে? মানে এত একটা অবস্থা, এই একটা অবস্থা আর কি, ঠিক আছে? যে তারা এত বেশি টেনশন করে যে সেই টেনশনে তারা পড়াশোনা করতে পারে না, এরকম হলে হবে না। তাহলে আনসার হচ্ছে তৃতীয়। যারা যারা বলছে চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়, যারা যারা তৃতীয় আনসার করছে তাদের আনসার ঠিক আছে, 1 হবে না, চতুর্থ হবে না, আনসার হবে তৃতীয়। বর্তমানে চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয় অবস্থানে আছে, ঠিক আছে? আনসার তৃতীয়, যারা যারা তৃতীয় অবস্থান তাদের আনসার ঠিক আছে, তৃতীয় হবে। শনি সম্বুধ ক্লাস হবে প্রতিদিন না, শনি সম্বুধ 7টা থেকে 8টা ক্লাস হবে, এবং হচ্ছে 8টা বাজে তোমাদের ইংলিশ ক্লাস হবে আজকেই। বলছে কৃষকেরা স্বেচ্ছায় পরস্পরের জমি একত্রিত করে যে খামার গড়ে তোলে তাকে আমরা কোন ধরনের খামার বলি? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে কৃষকরা স্বেচ্ছায় পরস্পরের জমি একত্রিত করে, মানে নিজেদের মূলধন এবং যে জমি সেগুলো একত্রিত করে যে খামারটা করে সেটাকে আমরা কোন ধরনের খামার বলি? দ্রুত আনসার করো সবাই। ইজাজ বলছে ভাইয়া একটু মোটিভেশন দেন। এই যে মোটিভেশন দিচ্ছি, ভিতরে ভিতরে একটু একটু মোটিভেশন হবে, পড়াশোনা হবে, ঠিক আছে? মানুষজন এত কমে যাচ্ছে কেন? সবাই শেয়ার করে দাও তো একটু, আবার একটু সবাই শেয়ার করে দাও তো যারা আছো, আবার একটু সবাই শেয়ার করে দাও তো। হ্যাঁ, যারা আছে আবার একটু সবাই শেয়ার করে দাও তো দ্রুত করে। নাইম আমাদের সাথে রয়েছে, চতুর্থ হবে। হ্যাঁ না, আনসার হচ্ছে থার্ড। এখন বর্তমানে আমরা চাল উৎপাদনে কি আমরা এখন হচ্ছে থার্ড পজিশন আছি, থার্ড। আনসার থার্ড হবে। ফাহিয়া বলছে 16-3 হবে। ওকে 16-3 বলছে। সমবায়ী খামার বলছে আচ্ছা এটাতে অনেকেই গোল খাবে, আমি জানি এটাতে অনেকেই গোল খাবে, সেটা হচ্ছে দুইটা জায়গায় গিয়ে। একটা হচ্ছে ব্যক্তিগত খামার তো বলবে না, ক্ষুদ্রায়তন খামার এটাও বলবে না, সমবায় খামার আর যৌথ খামার এই দুটোর মধ্যে অনেকেই গোল খাবে। বেশিরভাগে বলে ফেলবে সমবায় খামার। আমি তোমাদেরকে বলি সমবায় এবং যৌথ মধ্যের মধ্যে একটু ডিফারেন্স আছে। সমবায় খামার কি জানো? যেখানে বিভিন্ন এলাকার বা একটা এলাকার কৃষকরা যখন স্বেচ্ছায় একত্রিত হয়ে
কোন একটা মানে সমবায় সমিতির মাধ্যমে উৎপাদন করবে বা খামার করবে, সেটাকে আমরা বলি সমবায় খামার। আর যৌথ খামার হচ্ছে এমন খামার যেই খামারে কৃষকরা তাদের যে সম্বল থাকে, তাদের যে মূলধন থাকে, তাদের যে উপকরণগুলো থাকে, সেগুলো একত্রিত করে খামার করবে। হ্যাঁ, সেটাকে আমরা বলি যৌথ খামার। তাহলে সমবায়ের ক্ষেত্রে কিন্তু নিজেদের জমি দিয়ে করবে না, হ্যাঁ, নিজেদের জমি দিয়ে হবে না, একত্রিত হবে তবে একটা এলাকার মানুষ। এটাকে স্পেসিফিক ভাবে এখানে বলা হয়েছে যৌথ খামার মানে হচ্ছে যেখানে তাদের সম্বল যেগুলো থাকে, তাদের যে জমি থাকে, মূলধন থাকে, সেগুলো একত্রিত করে যে খামারটা করে সেটাকে আমরা বলে থাকি যৌথ খামার। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে 3 নাম্বার না, সমবায় বলবো না, তবে যৌথ খামার। সমবায় খামার কখন হবে? যখন একই এলাকার কিছু লোক, কিছু কৃষক যখন একত্রিত হয়ে কোনো খামার করবে, সেটা হবে সমবায় খামার। কিন্তু যদি বলা হয় যে নিজস্ব মূলধন, কৃষকরা নিজের মূলধন এবং জমি দিয়ে সবাই যৌথভাবে যখন একটা খামার করবে, সেটাকে আমরা যৌথ খামার বলবো। ওকে, আবু তাহার বলছে সে প্রত্যেকটা প্রশ্ন আনসার দিয়েছে। ওকে আবু তাহার, তোমাকে কংগ্রেচুলেশন। সো যৌথ খামার হবে। যারা যারা সমবায় বলছো তারা একটু মাথাটা মাথায় রাখবা, সেটা হচ্ছে যৌথ খামার হবে, এটার আনসার সমবায় হবে না, যৌথ খামার হবে। ঠিক আছে, চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হচ্ছে বলছে কৃষক শম্ভু, ভালো করে শোনো, উদ্দীপক দিচ্ছে, কৃষক শম্ভু মিয়া বর্ষার মৌসুমে ধানের জমিতে কই মাছের চাষ করে। দেখছো কি চালাক। বলছে উদ্দীপক অনুযায়ী শম্ভু মিয়ার খামারটি কোন ধরনের খামার? বিশেষায়িত, বহুমুখী, মিশ্র, যৌথ, কোনটা হবে? বলছে শম্ভু মিয়া কি করছে যে কৃষি ওই বর্ষার মৌসুমে ওই কৃষি জমিতে সে কি করে, যে ধানের জমিতে সে কি করে, মাছ চাষ করে। তাহলে এটা কোন ধরনের? বিশেষায়িত, বহুমুখী, মিশ্র এবং যৌথ। কোন ধরনের খামার বলছে? আনসার করে দেখি সবাই। 16 নাম্বারটা সবাই, 17 নাম্বার আনসার করতে হবে, 17 নাম্বার। কাকে মেনশন দিব? অর্থনীতি কোন ফ্রেন্ড? তুমি জাস্ট নিজের ওয়ালে শেয়ার করে দাও, অনেক মানুষ থাকবে, তুমি জানো না আর কি কে কে আছে অর্থনীতি। মিম বলছে আনোয়ার স্যার এফবিতে কেউ দিতে পারবে? আমার এফবিটা হচ্ছে আমার নাম দিয়ে সার্চ করলে পেয়ে যাবা। নাইম বলছে, সোনিয়া আক্তার বলছে কোন ক্লাস লাগবে দিতে পারবে? বুঝি নাই তোমার কথা। জিতু বলছে ভাইয়া এখনো আপনার ক্লাস দেখে আসতেছি ইউটিউবে, অর্থনীতি প্রথম পত্র। ওকে, তারপর হচ্ছে ওকে 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 ফাইন। 17 নাম্বার আনসার করে ফেলো সবাই। মারিয়া বলছে আমাদেরকে 17-3 হবে। বিলকিস আমাদেরকে বলছে 17-2 হবে। শ্রাবন্তী বলছে 17-2-3 হবে। নাবিল বলছে আমাদেরকে, নাবিল বলছে লাভ ইউ ভাইয়া। ওকে নাবিল, তোমাদের প্রতি অনেক ভালোবাসা, অনেক অনেক স্নেহ। সোনিয়া বলছে 7-3 হবে। তৃষা বলছে 7-3 হবে। ওকে, তাবাসসুম সে বলছে ওকে, তারপর হচ্ছে মিম বলছে ওকে ভাইয়া। তারপর হচ্ছে আমাদেরকে রাফিয়া বলছে 17-3 হবে। ওকে, সবাই দেখতে পাচ্ছি 17-3 এবং 2 বলতেছে। 2 এবং 3-এর মধ্যে তোমাদের মধ্যে মানে অনেক কনফিউশন দেখতে পাচ্ছি। আনসার হচ্ছে 3। শোনো, যারা যারা 3 বলছো, আনসার হবে বহুমুখী খামার। হ্যাঁ, মিশ্র খামার হচ্ছে, মিশ্র খামার বলা যেতে পারে, তবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এখানে হবে বহুমুখী খামার। কারণ এখানে তিনি একই জমিতে, একটা জমিতে একটা সময়ে ধান চাষ করতেছে, আরেকটা সময়ে সে কই মাছ চাষ করতেছে। এটাকে আমরা বহুমুখী খামার বলতে পারি, তবে এটাকে মিশ্র খামার না বলে বহুমুখী খামার বলাটা বেশি শ্রেয়। হ্যাঁ, তো সেজন্য আনসার হচ্ছে আমরা বহুমুখীকে মোস্ট প্রেফারেবল বলবো, তবে এটা মিশ্র বলা যেতে পারে। যদি অপশনে তোমার কি না থাকে, বহুমুখী না থাকে, তখন তুমি সেখানে এখানে মিশ্র আনসার করতে পারবে। বোঝা গেছে? যদি অপশনে বহুমুখী না থাকে তখন মিশ্র আনসার করতে পারবে, কারণ এটা মিশ্রের মধ্যে পড়ে। কোনটা? যে ধানের সাথে তুমি কই মাছ চাষ করতেছে, একটা মৎস্য, একটা হচ্ছে কি শস্য শাকসবজি, সেজন্য তোমার মিশ্রের মধ্যে পড়বে। তবে যদি বহুমুখী অপশনে না থাকে তখন তোমরা আনসার করবা, বহুমুখী না থাকলে তখন অপশনে আনসার করবা। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে উদ্দীপক অনুযায়ী খামারের উৎপাদন শম্ভু মিয়ার, হ্যাঁ শম্ভু মিয়ার ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? বলছে উৎপাদন বৃদ্ধি, খরচ বৃদ্ধি, জীবন মান বৃদ্ধি। মানে এই যে তিনি কি করতেছে, দুইটা একসাথে ফসল উৎপাদন করতেছে বা বহুমুখী খামার করতেছে, এটার ফলে কি হচ্ছে? উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, খরচ বৃদ্ধি পাচ্ছে, উৎপাদন মান বৃদ্ধি পাচ্ছে। কোনটা হবে আনসার? রাইট আনসার আনসার করো, কোনটা হবে আনসার? নাই বলছে খ হবে উত্তর। ওকে, এটা কোনো কথা? আচ্ছা, তাসনিয়া বলছে 17-18 কত হবে? 18 আনসার করতে হবে সবাই।
ফাহিম বলছে আমাদেরকে 18-2 হবে। তানভিন বলছে 18-2 হবে। হুমায়রা বলছে 18-2 হবে। ওকে, সজলনাথ বলছে মিশ্র খামারে তো স্যার কেবল গবাদি পশু চাষ হয়, পাশাপাশি তাহলে কই মাছ হবে না? শোনো, মিশ্র খামারে শুধু গবাদি পশুকে বলছে। মিশ্র খামার মানে হচ্ছে যেখানে শস্য শাকসবজি কিছু থাকবে, গবাদি মানে মৎস্য কিছু থাকবে, তারপর হচ্ছে তোমার কি থাকবে যে প্রাণীজ কিছু থাকবে, বা দুইটা থাকবে বা তিনটা থাকবে, এরকম কম্বিনেশন হবে, তখন সেটাকে আমরা মিশ্র খামার বলে থাকি। ঠিক আছে, বা এখানে কি বিজনেস সব সাবজেক্টের ক্লাস পাওয়া যায়? হ্যাঁ, এখানে সবগুলো সাবজেক্টে তুমি ক্লাস পাবো। আমাদের পড়ালেখা পেজে মেসেজ দাও, আমাদের পেইড ব্যাচে ভর্তি যেতে পারো। ব্যবসা শিক্ষা মানবে সব সাবজেক্ট আমরা পড়াই, তো সব সাবজেক্ট তুমি ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের সাথে রয়েছে আমিনুল ইসলাম বলছে 18-2 হবে। ওকে, আনসার দেখে ফেলি আমরা। আনসার হচ্ছে এখানে দেখো, উৎপাদন বৃদ্ধি পায়, খরচ কিন্তু বৃদ্ধি পায় না। বহুমুখী খামার করলে কি খরচ বাড়বে? না, খরচ কিন্তু আরো কম হবে। উৎপাদন বৃদ্ধি, জীবনমান বৃদ্ধি, তাহলে আনসার হচ্ছে 2। 1 ও 3 যারা আনসার করছে তাদের আনসার ঠিক আছে, এটা তো সবাই পারছো না, একদম সহজ। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে বাংলাদেশের কোনটি কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস? আমি তোমাদেরকে শুরুতে বলে দিয়েছিলাম কৃষি ঋণ প্রধানত দুই প্রকার, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক হয়ে থাকে দুই ধরনের, উপানুষ্ঠানিক, আনুষ্ঠানিক। আর অপ্রাতিষ্ঠানিক হয়ে থাকে একটাই, সেটা হচ্ছে অনানুষ্ঠানিক। তাহলে এখানে বলছে বাংলাদেশের কোনটি কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস, মানে কোনো প্রতিষ্ঠান থেকে নেওয়া হয় না। কেমনে? কোনটা? কৃষি ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস। আবার গ্রামীণ ব্যাংক, এটাও প্রাতিষ্ঠানিক উৎস। গ্রাম্য মহাজন, এটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উৎস। হ্যাঁ, আর এনজিও, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এগুলো সবগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক। তাহলে আসতে হবে গ্রাম্য মহাজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হ্যাঁ, ধনী কৃষক, তারপর হচ্ছে দোকানদার, ধনী দোকানদার, গ্রাম্য দোকানদার, যারা মহাজন, তাদের কাছ থেকে যখন ঋণ নেওয়া হয় সেটাকে আমরা অপ্রাতিষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বলে থাকি। তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে 19-এর আনসার হবে কত? 19-এর আনসার হবে 3। 19-এর আনসার কি হবে? 2 কেন বলতেছো? 19-এর আনসার হবে 3। গ্রামীণ ব্যাংক তো প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক না তো। 19-এর 3 হবে। ঠিক আছে, চলে আসে আমরা এরপর পরবর্তী কোশ্চেন। বলছে বাংলাদেশের কৃষিতে নিয়োজিত শক্তির মানে LFS 2016 অনুযায়ী কত শতাংশ, মানে বাংলাদেশের কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি কত পার্সেন্ট সেটা বলছে আর কি। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা জিনিস লিখে দিই, সবাই একটু খেয়াল করো। বাংলাদেশে টোটাল যে মানুষ আছে, মানে কর্মক্ষম মানুষ আছে, মানে শ্রমশক্তি আছে, সেটা যদি 100 জন হয়, মানে 100 যদি মানুষ থাকে বাংলাদেশে, এই 100 জনকে আমরা এখানে 3টা ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ? একটা হচ্ছে আমরা জানি বাংলাদেশের যে বাংলাদেশের অর্থনীতি বা জিডিপিতে যে অবদান, সেটা হচ্ছে 3টা খাতের অবদান থাকে। একটা হচ্ছে কৃষি ক্ষেত্রে অবদান থাকে, একটা হচ্ছে সেবা, একটা হচ্ছে শিল্প, আগে লিখে ফেলি তারপর সেবা লিখতেছি। একটা হচ্ছে কৃষি, 2 নম্বর হচ্ছে শিল্প, আর হচ্ছে সেবা। মাথা রাখবা, প্রত্যেকটা দেশের অর্থনীতি 3টা ভাগে বিভক্ত, কৃষি, শিল্প এবং সেবা। বাংলাদেশে 100 জন যদি শ্রমশক্তি থাকে, তার মধ্যে কৃষি ক্ষেত্রে নিয়োজিত আছে 40.60% মানুষ শুধু কৃষি কাজ করে, এটাকে আমরা কৃষি ক্ষেত্র বলি। আর এই দুইটাকে মিলে বলা হয় অকৃষি ক্ষেত্র। অকৃষি ক্ষেত্র মানে হচ্ছে এই দুইটাই মিলে অকৃষি। তাহলে এটা যদি 40% হয় কৃষি, অকৃষি তাহলে কত পার্সেন্ট হবে? 59.40%। এটা হচ্ছে অকৃষি ক্ষেত্রে মানুষ নিয়োজিত আছে। আলাদা করে যদি বলি, আলাদা করে হচ্ছে এই 59%-এর মধ্যে, বা বলতে পারো টোটাল 100 জনের মধ্যে শিল্প ক্ষেত্রে জড়িত আছে। এই যে শিল্প ক্ষেত্র, এই শিল্প ক্ষেত্রে জড়িত আছে 20%। আমাদের যে শ্রমশক্তি, তার 20% শিল্প ক্ষেত্রে জড়িত আছে। মানে 100 জন যদি বাংলাদেশে কাজ করতে পারে মানুষ থাকে, তার মধ্যে 20 জন শিল্পের সাথে জড়িত। শিল্প মানে যেখানে প্রোডাকশন হয়, পণ্য উৎপাদন হয়। আর সেবার ক্ষেত্রে তাহলে জড়িত আছে কত পার্সেন্ট? সেবা বাকি অংশটুকু, বাকি কত আছে? 59 থেকে যদি 40 এটা চলে যায়, তাহলে আনসার হবে 39.40%। সেটা হচ্ছে সেবা ক্ষেত্রে জড়িত আছে। আর আমি যদি বলি এই যে 3টা খাত বললাম, কৃষি, শিল্প এবং সেবা, তাহলে কৃষি ক্ষেত্রে সবচেয়ে বেশি কিন্তু কি আছে? আমাদের মানুষ জড়িত আছে, শ্রমিক জড়িত আছে বা শ্রমশক্তি জড়িত আছে 40.60%। আর শিল্প ক্ষেত্রে 20%, সেবা ক্ষেত্রে 39.40%। তাহলে আমি যদি বলি মানুষের দিক থেকে সবচেয়ে বেশি কৃষিতে জড়িত থাকলেও
আমি যদি বলি একটা দেশের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান কোন খাতের, আনসার হচ্ছে জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখে সেবা খাত। প্রায় 51 থেকে 52% কিন্তু জিডিপিতে অবদান রাখে সেবা খাত থেকে আসে থাকে। কত পার্সেন্ট এটাও লিখে দিই। তাহলে সেবা খাতের অবদান যদি বলি, বাংলাদেশে যে সেবা খাত, সেই সেবা খাতে আমাদের জিডিপিতে, সেবা খাত থেকে জিডিপিতে অবদান রেখে থাকে কত পার্সেন্ট, প্রায় 51%-এর কাছাকাছি, ঠিক আছে, এরকম হচ্ছে অবদান রাখে। আর শিল্প খাতের অবদান হচ্ছে প্রায় 35%-এর কাছাকাছি, একজাক্টলি আমার মনে নাই, তো 35 সামথিং, 36 বা 35 এরকম হইতে পারে। আর কৃষি ক্ষেত্রে অবদান হচ্ছে 13 বা 12%-এর কাছাকাছি, ঠিক আছে। তার মানে খেয়াল করছো যে কৃষি ক্ষেত্রে যদিও অবদান কম জিডিপিতে, কিন্তু অনেক বেশি মানুষ নিয়োজিত আছে। তাই কৃষিতে আমাদের এখন কাজ করা দরকার, কারণ অনেক মানুষ বেকার হয়ে যাবে যদি কৃষি কি হয়ে যায়, কৃষি চলে যায় বা কৃষি একদমই অবদান কমে যায়। এখন কিন্তু দিন দিন কৃষির অবদান কমে যাচ্ছে, এটা মনে রাখবা, দিন দিন কিন্তু কৃষির অবদান কমে আসতেছে, জিডিপিতে অবদান আর কি। আর শিল্প ক্ষেত্রে অবদান বাড়তেছে, সেবা ক্ষেত্রে অবদানও বাড়তেছে। শিল্প ক্ষেত্রে মানুষ একদম কম, 20%, অবদান মোটামুটি ভালো আছে 35%। আর সেবা ক্ষেত্রে মানুষ জড়িত আছে 39%, কিন্তু সেখানে হচ্ছে তোমার অবদান হচ্ছে 51%, অনেক বেশি অবদান সেবা ক্ষেত্রের অবদান জিডিপিতে। তাহলে আনসার কি হবে এটার? 20 নম্বর আনসার কি হবে বলো তো? 20-এর আনসার হবে তাহলে কয় নাম্বারটা? 2 নাম্বার, 40.6%। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে সবাই এটা চাইলে স্ক্রিনশট নিতে পারো, এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। এবং এটা এখান থেকে একটা এমসিকিউ পরীক্ষা আসবে, কম্পালসারি আসবে। এই যেখানে যা লিখে দিচ্ছি এখান থেকে একটা এমসিকিউ পরীক্ষা অবশ্যই আসবে, কম্পালসারি একটা এমসিকিউ পরীক্ষা আসবে এই অংশ থেকে। স্ক্রিনশট নিয়ে ফেলো সবাই। ঠিক আছে, চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। তাহলে আসতে হবে 40.6। পরবর্তী কোশ্চেন বলছে মালিকানা ভিত্তিতে খামার কত প্রকার। আমি একটু আগে বলছিলাম মালিকানা ভিত্তিতে খামার কত প্রকার, আমি বলেছিলাম মালিকানা ভিত্তিতে খামার কত প্রকার। আচ্ছা, কত প্রকার মালিকানা ভিত্তিতে খামার কত প্রকার? না, এটা বলি নাই, আমি বলছিলাম উদ্দেশ্যের ভিত্তিতে, মালিকানা ভিত্তিতে বলি নাই। আনসার করো তোমরা, বলো। বলছে মালিকানা ভিত্তিতে খামার কত প্রকার, মালিকানা ভিত্তিতে খামার কত প্রকার, মালিকানা ভিত্তিতে খামার কত প্রকার? আনসার করো দ্রুত সবাই। মালিকানা ভিত্তিতে খামার কত প্রকার? 21 আনসার করে ফেলো। হৃদয় 21-এর 1 বলছে, জাহিদ বলছে 21-এর 2, ওকে। গোপী আমাদেরকে বলছে 21-এর 2 হবে, তাহি আমাদেরকে বলছে 1 হবে। আচ্ছা, আমরা একটু দ্রুত আগাই, যেহেতু আমাদের হাতে একদমই সময় কম। আমি তোমাদেরকে ইংলিশ ক্লাস একটু 10 মিনিট পরে শুরু করতে বলি, ঠিক আছে? তো আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দিব, আমরা একটু দ্রুত আগাবো। আমি বলে দিচ্ছি মালিকানা ভিত্তিতে খামার হচ্ছে, মালিকানা ভিত্তিতে খামার হচ্ছে 3 প্রকারের। হ্যাঁ, কি কি খামার? একটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি এক মালিকানা খামার বা এক মালিকানাধীন, আরটা হচ্ছে যৌথ খামার, যেটাকে আমরা বলি যৌথ মালিকানা যদি হয়, আরটা হচ্ছে সমবায় খামার, ঠিক আছে? তো মালিকানা ভিত্তিতে খামার এগুলো একটু মনে রাখবা, সমবায়, যৌথ, আরটা কি বলো? এক মালিকানা খামার বলবা। তারপর চলে আসে আমরা, এর বলছে কৃষি পণ্যের পাইকারি বাজার কোন পর্যায়ের বাজারকে নির্দেশ করে? পাইকারি বাজার হচ্ছে মাধ্যমিক, ওই যে বললাম প্রাথমিক বাজার হচ্ছে যেটা কৃষি পণ্যের, কৃষি জমির পাশে হয়, সেখান থেকে কিনে এনে পাইকারি বিক্রি করে যেখানে, সেখানে হচ্ছে মাধ্যমিক বাজার। দেন চূড়ান্ত বাজার বা ফাইনাল বাজার হচ্ছে যেখানে ক্রেতারা, সাধারণ যারা ভোক্তা তারা কিনে থাকে। তাহলে আনসার হবে এখানে মাধ্যমিক বাজার। চলে আসি পরবর্তী কোশ্চেনে, বলছে কৃষি পণ্য বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম হলো। কৃষি পণ্য বিপণনের সাথে সংশ্লিষ্ট কার্যক্রম কি? অর্থায়ন, গুদামজাতকরণ, বাজার অনুসন্ধান। তাহলে আনসার কোনটা হবে? যে কৃষি পণ্য বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম হলো, কৃষি পণ্য বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম হচ্ছে অর্থায়ন করা, মানে টাকা পয়সার প্রয়োজন, গুদামজাতকরণ, হ্যাঁ এটা ঠিক আছে, বাজার অনুসন্ধান এটা ঠিক আছে, অর্থায়ন, তিনটাই হবে আনসার। আনসার তিনটাই হবে, কারণ প্রত্যেকটা জিনিসে তোমার বাজার অনুসন্ধান করা লাগে, গুদামজাতকরণ করা লাগে, অর্থায়ন করা লাগে কৃষি পণ্য বিপণনের জন্য। চলে আসি পরবর্তী কোশ্চেনে, বলছে সাদা সোনা বা হোয়াইট গোল্ড নামে খ্যাত কোনটিকে বলা হয়? এটা সবাই পারবে, সবাই। হোয়াইট গোল্ড বলা হয় কাকে বলো তো? হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়িকে বলা হয়ে থাকে। এর পরবর্তী কোশ্চেনে চলে আসি, পরবর্তী কোশ্চেন বলছে কোন খামারকে আত্মতোষণ খামার বলা হয়ে থাকে? আত্মতোষণ খামার মানে হচ্ছে জীবন নির্বাহী খামার, যেটাকে আমরা বলে থাকি। হ্যাঁ, এটা কোন খামার? তাহলে এখানে বলছে মিশ্র খামার বা বিষায়িত খামার, সমবায় খামার বা আদর্শ খামার, বাণিজ্যিক খামার, জীবন নির্বাহী খামার। আনসার হচ্ছে জীবন নির্বাহী খামারকে আত্মতোষণ খামারও বলা হয়ে থাকে, কারণ কৃষকরা এখানে তার জীবন নির্বাহ করার জন্য এই ধরনের খামার করে থাকে। তাহলে আনসার হচ্ছে 25 আনসার হবে 4 জীবন নির্বাহী খামার হবে।
এরপরে হচ্ছে চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে বাংলাদেশে কৃষি খাতে পরিবর্তনের যে সূচনা, বাংলাদেশে কৃষি খাতে পরিবর্তনের যে সূচনা হয়েছে তার ফলে কি হয়ে থাকে? বাংলাদেশে কৃষি খাতে পরিবর্তনের যে সূচনা হয়েছে তাকে কি বলে? বাংলাদেশের কৃষি খাতে পরিবর্তনের যে সূচনা হয়ে আছে বা পরিবর্তন হচ্ছে এটাকে আমরা কি বলতে পারি? এক, উৎপাদন বাড়ছে এটার ফলে। দুই, আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়ছে, শস্য বহুমূল্যকরণ ঘটছে। তাহলে আনসার হচ্ছে রাইট, যে আমরা তিনটাই বলতে পারবো যে আমরা বাংলাদেশের যে পরিবর্তন হচ্ছে কৃষিতে এটার ফলে আমাদের উৎপাদন বাড়তেছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়তেছে, শস্য বহুমূল্যকরণ ঘটতেছে। তাহলে আনসার তিনটাই হবে। হ্যাঁ, আনসার হবে তিনটাই। চলে আসি পরবর্তী কোশ্চেনে। বলছে নার্সারি স্থাপন প্রধানত কোন কার্যক্রমের অংশ? নার্সারি দিচ্ছে, নার্সারি কোনটা? বাগান করা, শিল্প, বনায়ন, কৃষি, কোনটা হবে? বাগান করার মাধ্যমে আমরা কি করতে পারি? বাগান করার নার্সারির মাধ্যমে আমরা কি করতে পারি? বাগান করা, বাগান করতে পারি, শিল্প করা, বনায়ন করা, কৃষি করা। আনসার হবে কৃষি। কৃষির মধ্যে কেন বলতেছি? আমি আবার বলতেছি, এই যে নার্সারির মাধ্যমে আমরা কি করতেছি? এটা নার্সারিটা একটা কৃষির কি মানে অন্তর্ভুক্ত আর কি, এগুলো বলা যায়। যেমন ধর বনায়ন, নার্সারি করে আমরা কি করবো? বনায়ন করবো, মানে বন করার জন্য করতেছি মূলত, কিন্তু এটা মূল যদি বলি এই কৃষির একটা অন্তর্ভুক্ত। কারণ আমরা কৃষিকে 4 ভাগে ভাগ করি: শস্য সম্পদ, প্রাণী সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ। ওই যে যেটা বনজ সম্পদ বলতেছি সেটা হচ্ছে এই বনজ সম্পদটা হচ্ছে, নার্সারিটা হচ্ছে বনজের মধ্যে পড়বে, তাই এখানে কৃষি বলবো আমরা। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে কোন খাতের অবদান ক্রমশ হ্রাস পাচ্ছে? তোমাদেরকে আমি বলে দিয়েছি যেই আমাদের খাতগুলো আছে, কৃষি, শিল্প, সেবা, তৈরি পোশাক, এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি অবদান হচ্ছে আমাদের সেবা খাতের এবং শিল্প খাতের, তারপর কৃষি খাতের। তবে এই দুটোর অবদান বাড়তেছে, কিন্তু কৃষির অবদান দিন দিন কমে যাচ্ছে। তাহলে আনসার হবে কৃষি খাতের অবদান দিন দিন কমে যাচ্ছে। পরবর্তী কোশ্চেনে 29 নম্বর, বাংলাদেশে কৃষির বৈশিষ্ট্য কোনটি? বাংলাদেশে কৃষির বৈশিষ্ট্য কোনটি বলছে? বাংলাদেশে কৃষির বৈশিষ্ট্য কোনটি? প্রকৃতির উপর নির্ভরশীলতা, উন্নত প্রযুক্তি, অধিক মূলধন, সম্প্রসারিত বাজার। আনসার হচ্ছে বাংলাদেশে কৃষি বেশিরভাগ ক্ষেত্রে প্রকৃতির উপর নির্ভরশীল। তাহলে আনসার হবে 28 আনসার কত হবে? 1। 28 আনসার কত হবে? 1 হবে। হ্যাঁ, প্রকৃতির উপর নির্ভরশীল হবে। বাংলাদেশে কৃষি বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতির উপর নির্ভরশীল আমরা বেশিরভাগ। তারপর বলছে 30 নম্বর, বাংলাদেশে কৃষি খাতের উপখাত 9। কৃষি খাতের উপখাত 9 কোনটা? কৃষি খাতের উপখাত কি কি? শস্য, শাকসবজি, প্রাণীজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ। আবার বলতেছি, শস্য, শাকসবজি, প্রাণীজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ হচ্ছে কৃষির উপখাত। তাহলে কোনটা 9 বলছে? শস্য উৎপাদন, মৎস্য উৎপাদন, কৃষি বিপণন, বনায়ন। তাহলে আনসার হচ্ছে এই 4টার মধ্যে কৃষি যে বিপণন আছে, হ্যাঁ, এই কৃষি বিপণন কিন্তু কি নয়? কৃষির উপখাত নয়। এটা কৃষির একটা অংশ, তবে কৃষির উপখাত নয়। শস্য, মৎস্য, বনায়ন মানে বনজ বলা হচ্ছে আর কি। তাহলে কৃষি বিপণন এটা কিন্তু কি নয়? কৃষির উপখাত নয়। তাহলে আনসার হবে 3। চলে আসি পরবর্তী কোশ্চেনে। বলছে একটা উদ্দীপক, সুমনের বাবা জমিতে চাষ করতে গরু, কাঠের নাঙ্গল, জোয়াল ব্যবহার করেন। বলছে সুমনের বাবার চাষ পদ্ধতিকে কি নামে আখ্যায়িত করা হয়? সুমনের বাবার যে চাষ পদ্ধতি, তিনি এখানে কি কি ইউজ করেন বলতো? গরু দিয়ে, তারপর হচ্ছে নাঙ্গল দিয়ে এবং জোয়াল দিয়ে সে কি করে থাকেন? চাষ করতেছে। তো এটা কোন ধরনের কৃষির কি বলা হচ্ছে? যে তোমার হচ্ছে পদ্ধতি বলা হবে। তাহলে আনসার বলবো আমরা মূলধন নিবিড় পদ্ধতি, সনাতন পদ্ধতি, শ্রম নিবিড় পদ্ধতি, আধুনিক পদ্ধতি। আনসার হচ্ছে সনাতন পদ্ধতি। তাহলে 31 এর আনসার কি হবে? সনাতন পদ্ধতি হবে। হ্যাঁ, সনাতন পদ্ধতির মাধ্যমে তিনি নাঙ্গল জোয়াল দিয়ে কি করতেছে? উৎপাদন করতেছে। নাঙ্গল জোয়াল তোমরা চিনো? নাঙ্গল কোনটা, জোয়াল কোনটা তোমরা চিনো? আচ্ছা, তারপরে চলে আসি, বলছে পরিবার বা পরিবারের ভরণ পোষণের প্রধান লক্ষ্য কোন খামারের? একদম সহজ, জীবন নির্বাহী খামারের প্রধান লক্ষ্য হচ্ছে পরিবারের ভরণ পোষণ। তাহলে আনসার হবে জীবন নির্বাহী খামার। পরবর্তী কোশ্চেন বলছে বাংলাদেশে কোন ধরনের খামারের প্রাধান্য রয়েছে? বাংলাদেশের কোন ধরনের খামারের প্রাধান্য রয়েছে? 1, বহুমুখী খামার, জীবন নির্বাহী খামার, সমবায় খামার, যৌথমূলক। আনসার হচ্ছে এটাও জীবন নির্বাহী খামার। বাংলাদেশের সবচেয়ে বেশি খামার দেখা যায় জীবন নির্বাহী খামার। তাহলে আনসার হবে জীবন নির্বাহী খামার। চলে আসি পরবর্তী কোশ্চেন। বলছে মুনাফা অর্জন কোন খামারের প্রধান উদ্দেশ্য? মুনাফা অর্জন কোন খামারের প্রধান উদ্দেশ্য? একটাই, সেটা হচ্ছে বাণিজ্যিক খামারের। জীবন নির্বাহী খামারের তো মুনাফা অর্জন প্রধান উদ্দেশ্য থাকে না। আনসার হবে বাণিজ্যিক খামারের। হ্যাঁ, তারপরে চলে আসি আমরা 35 নম্বর। বলছে ফসল উৎপাদনের ধরনের ভিত্তিতে কৃষি খামার প্রকারভেদ। ফসল উৎপাদনের ধরনের ভিত্তিতে মানে কয় ধরনের ফসল উৎপাদন করবে সেটার উপর ভিত্তি করতে। 1, বিষায়িত খামার, যেখানে একটা ফসল উৎপাদন করে। ভূমি খামার, যেখানে বিভিন্ন ফসল উৎপাদন করে। মিশ্র খামার মানে হচ্ছে শস্য, শাকসবজি থাকবে, বনজ থাকবে, প্রাণীজ থাকবে, মৎস্য থাকবে, সবগুলো কম্বিনেশন, সেটাকে আমরা মিশ্র খামার বলি। তাহলে আনসার 3টাই হবে। ঠিক আছে, 3টা খামারে হচ্ছে ফসল উৎপাদনের ভিত্তিতে আমরা কৃষি খামারকে প্রকারভেদ বা ভাগ করতে পারি। এরপরে চলে আসে আমরা, বলছে রহমান একজন বেকার যুবক।
সে বাড়িতে মাশরুম চাষ করে। মাশরুম অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধি গুণসম্পন্ন সবজি। বলছে তাছাড়া বিভিন্ন রোগ প্রতিরোধে নিরাময় হিসেবে কাজ করে। মাশরুম উৎপাদনের মাধ্যমে তার পুষ্টির অভাব পূরণ হয়েছে, আবার আয় উপার্জনের একটি পথও পেয়েছে। উদ্দীপকে বর্ণিত সবজির ক্ষেত্রে সঠিক নয় কোনটি? এই যে সবজি মাশরুম বলছে সেটার ক্ষেত্রে সঠিক নয় কি? এক, আয় উপার্জনের পথ তৈরি করে, এটা তো পথ, এটা তো ভালো। রাস্তাঘাট উন্নয়ন করে, এটার মাধ্যমে রাস্তাঘাট উন্নয়ন হয়। মাশরুম উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ হয়, কর্মসংস্থান হয়। আচ্ছা, কর্মসংস্থান হয়, পুষ্টির চাহিদা পূরণ হয়, আয় উপার্জন করে, রাস্তাঘাট উন্নয়ন হয় না। মাশরুম চাষ করলে কি রাস্তাঘাট উন্নয়ন হবে? আচ্ছা হচ্ছে রাস্তাঘাট উন্নয়ন হবে না, আনসার হবে 2, এটা হয় না। ঠিক আছে, এরপরে চলে আসি 37 নাম্বারটায় চলে আসি। 37 নাম্বারটায় চলে আসি, বলছে রহমান একজন বেকার যুবক। এটা তো আমরা উদ্দীপক পড়ছি, এখানে বলছে মাশরুম উৎপাদনের প্রয়োজন। মাশরুম উৎপাদনে কি প্রয়োজন? আবাদি জমি, মূলধন, শ্রম। দেখো, আবাদি জমি, মূলধন, শ্রম, এখানের মধ্যে কোনটা হবে? বলছে মাশরুম উৎপাদনের প্রয়োজন কোনটি? আবাদি জমি, মূলধন, শ্রম, কোনটা? মাশরুম উৎপাদনের জন্য জমি প্রয়োজন হয় না? ওই যারা মেনশন করছে ওদের বলবো যে এখন রেজাল্ট দিবে। দাঁড়া, 3 জন সিলেক্ট করছি তো। না না না, আবার আলাদা করে শুরু করবে আর কি। হ্যাঁ, আলাদা করে আপলোড করতে হবে না। ঠিক আছে বয়, 1 মিনিটে যেটাই পড়া শেষ করে দিচ্ছি। মাশরুম উৎপাদনের প্রয়োজন, মাশরুম উৎপাদন হচ্ছে আবাদি জমির কিন্তু প্রয়োজন হয় না। হ্যাঁ, মূলধনের প্রয়োজন হয়, শ্রমের প্রয়োজন হয়। তাহলে আনসার হচ্ছে মূলধন এবং শ্রম হবে, আবাদি জমির কি হবে না, প্রয়োজন হবে। একটু পরে তোমাদের ইংলিশ ক্লাস শুরু হবে, ঠিক আছে? এই ক্লাসের পরে ইংলিশ ক্লাস শুরু হবে। এখনই তোমাদেরকে যারা 3 জন সিলেক্ট হয়ে আছে তোমরা মোবাইল রিচার্জ পাবা আজকে। যারা গতকালকে পোস্টগুলোতে সর্বোচ্চ মেনশন করছো তাদেরকে আমরা মোবাইল রিচার্জ করে দিব। তো 3 জনের নাম আমরা একটু পরেই ডিক্লেয়ার করতেছি, ঠিক আছে? তো একটু ওয়েট করো। বলছে কৃষিতে আইসিটি কোন ব্যবহার হচ্ছে? আইসিটি কেন ব্যবহার, কৃষিতে আইসিটি কেন ব্যবহার হচ্ছে, কেন আমরা আইসিটি ব্যবহার করতেছি? এক, পণ্যের বাজারজাতকরণ, কৃষি ঋণ প্রাপ্তিতে, মানে পণ্য বাজারজাতকরণের জন্য বা কৃষি ঋণ প্রাপ্তির জন্য, কৃষি বিষয়ক সমস্যা সমাধানের জন্য, কৃষি বিষয়ক সমস্যা চিহ্নিত করার জন্য। আনসার হচ্ছে কৃষি বিষয়ক সমস্যা সমাধান, সমস্যা চিহ্নিতকরণ, এগুলোর জন্য আইসিটি ব্যবহার হয়। পণ্যের বাজারজাতকরণ, কৃষি ঋণ প্রাপ্তিতে, এগুলো ক্ষেত্রেও ব্যবহার হয়, তবে আমরা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারবো না আর কি। হ্যাঁ, তাই আনসার এখানে বলবো আনসার 2 ও 3, অর্থাৎ কৃষি বিষয়ক সমাধান, কৃষি বিষয়ক সমস্যার চিহ্নিতকরণের জন্য আমরা আইসিটি ব্যবহার করি। পণ্য বাজারজাতকরণের জন্য, কৃষি ঋণ প্রাপ্তির জন্য আইসিটি ব্যবহার তেমনটা বেশি হয় না আর কি। সেজন্য আমরা এটাকে আনসার ধরবো না, আনসার 2 ও 3 বলবো। এরপর হচ্ছে এটা পর আরেকটা পড়াবো, আর পড়াবো না, এটাই লাস্ট সেকেন্ড। বলছে শস্য বহুমীকরণের ফলে বাংলাদেশের অর্থনীতিতে কোন প্রভাব লক্ষ্য করা যায়? শস্য বহুমীকরণ করলে আমাদের কি প্রভাব পড়বে? এক, কর্মসংস্থান হ্রাস পায় না, আরো বাড়ে যে কর্মসংস্থান। মাটির উর্বরতা অক্ষুণ্ণ থাকে, হ্যাঁ মাটির উর্বরতা অক্ষুণ্ণ থাকবে। উৎপাদন ঝুঁকি হ্রাস পায়, হ্যাঁ উৎপাদন ঝুঁকি হ্রাস পাবে। তাহলে আনসার হবে 2 ও 3। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে কোনটি? এসওয়াইভি টেকনোলজি। এসওয়াইভি মানে একটু আগে তোমাদেরকে বলেছিলাম হাইলি ইয়েল্ডিং কি তোমার হচ্ছে ভ্যারাইটি, এটার টেকনোলজি কোনটা বলছে? উপসি প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, পরমাণু প্রযুক্তি, জৈব প্রযুক্তি। জৈব প্রযুক্তি, পরমাণু প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, এগুলো একটা হবে না। আনসার হচ্ছে উপসি। উপসি প্রযুক্তি মানে কি? উন্নত বীজ, উন্নত সার উৎপাদনের যে প্রযুক্তি সেটাকে আমরা উপসি প্রযুক্তি বলে থাকি। সেটার মাধ্যমে আমরা হাইলি ইয়েল্ডিং যে ভ্যারাইটি বা হাইলি ইয়েল্ডিং যে প্রোডাক্ট বা যে ফসলগুলি সেগুলো আমরা পেয়ে থাকি, বা সেই দ্রব্যগুলো আমরা পেয়ে থাকি, ঠিক আছে? এটা হবে আনসার। তো আমাদের ক্লাস এখানে শেষ। এখন আমরা তোমাদের যে 3 জন কি হয়েছে, সিলেক্ট হয়েছে, মেনশন করে তাদেরকে আমরা কি করব? আমরা হচ্ছে তাদের নাম দেখব। তো একটু ওয়েট করো সবাই দেখি তোমরা কালকে কারা মেনশন করছিল, অর্থাৎ কালকে আমরা যে পোস্টগুলো করছি, কালকে আমরা যাদেরকে আমরা পোস্ট করেছিলাম, আমি বলেছিলাম যারা মেনশন করবা সর্বোচ্চ ইংলিশ ক্লাসে শেষে দেওয়ার জন্য বলতাম। আচ্ছা তোমরা শোনো, তোমরা সবাই হচ্ছে ইংলিশ ক্লাসটা করো। ইংলিশ ক্লাসের পরে তোমাদেরকে দেখানো হবে, হ্যাঁ কারা হচ্ছে মেনশন করছে সর্বোচ্চ, তারা হচ্ছে কি পাবা? রিসার্চ পাবা। 3 জনকে সিলেক্ট করা হয়েছে, পুরস্কার 3 জনে পাবে। হ্যাঁ, তো ইংলিশ ক্লাসের পরে সেটা দেখানো হবে, ঠিক আছে? ইংলিশ ক্লাসের জন্য ওয়েট করো। তো ইংলিশ ক্লাস এখনই শুরু হবে, আমি জাস্ট ক্লাসটা কেটে দিয়ে জাস্ট আবার শুরু হবে ক্লাসটা, লাইভ ক্লাসটা। তো সবাই ইংলিশ ক্লাসে জয়েন করো, ঠিক আছে? দেখা হচ্ছে সবার সাথে আজকে হচ্ছে বুধবার, আগামী শনিবার তোমাদের সাথে আবার দেখা হবে। শনিবার সন্ধ্যা 7টায় আমার সাথে তোমাদের আবার ক্লাস থাকবে, ইংলিশ ক্লাসও থাকবে শনিবারে। হ্যাঁ, এবং শুক্রবারে তোমাদের আবার পরিণতি ক্লাস শুরু হচ্ছে, এবং অ্যাকাউন্টিং আবার হচ্ছে বাংলা, ইংরেজি,
আইসিটি সব ক্লাসে পাবা, এবং হচ্ছে তোমাদের গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে সেগুলো ক্লাস আমরা ধারাবাহিকভাবে শুরু করতেছি। তো সবাই অ্যাক্টিভ থাকবা, একদম এখন থেকে শুরু করে এসএসসি পরীক্ষা পর্যন্ত আমরা কিন্তু টানা লাইভ ক্লাস চালাবো। তো সবাই অ্যাক্টিভ থাকবা পেজে, এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে অবশ্যই এই ক্লাসগুলো সম্পর্কে জানিয়ে দিবা, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে এবং আমরা সবাই মজা করে এই ক্লাসগুলো করবো। থ্যাংক ইউ, সবার সাথে দেখা হচ্ছে শনিবারে, সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, ভাগ্যবতী দেখা যাক। আমরা এটা জাস্ট একটা মজা আর কি, তোমাদের সাথে একটা উপহার আর কি, তোমরা যেটা একটু শেয়ার করছো, মেনশন করছো, তোমাদের তো এটা উপহার দেওয়াই লাগে, তাই না? ওকে, সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং সবাই তোমাদের বন্ধু বান্ধব সহ সবাই নিয়ে ক্লাসে জয়েন করবা, এবং তোমাদের ইংলিশ ক্লাস শুরু হবে একটু পরে, জাস্ট 2 মিনিট পরে তোমরা সেই ক্লাসে জয়েন করো। দেখা হচ্ছে সবাদের সাথে শনিবারে আবার সন্ধ্যা 7টায়। আসসালামু আলাইকুম।